ওই ব্যাপারে দেখো তো, আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও দ্রুত সবাই। উদ্ভিদ তত্ত্ব আজকে আমাদের। এভরিথিং ওকে? আচ্ছা, শুনতে যেহেতু পাচ্ছ তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। বাকিদের কি অবস্থা একটু দ্রুত আমি দেখে নেই। এই অবস্থা কেন? ফেসবুক লাইভে লোকজন নাই? এত দ্রুত তোমরা আশা হারিয়ে ফেলেছো নাকি দিনের বেলা অন্য কোচিং করছো যে লাইভ ক্লাসটা করতে পারছো না? কাহিনী কি বলো তো, একটু কমেন্টে জানাও তো তোমাদের কি অবস্থা। ভাই এফআরবি ক্লাস করছিলাম, এটা এখন করা লাগবে নাকি পরে রিভাইজ দিলে হবে? তুমি যাও, সমস্যা নাই, পরেও করতে পারবা। ক্লাস তো একই, এফআরবিতে বরং আরো বেশি পড়িয়েছি। রেটিনা থেকে লাইভে যুক্ত হলাম। হ, যেখান থেকে পারো সেখান থেকে লাইভে যুক্ত হও। মাঠে ঘাটে পথে ময়দানে যারা যেখানে আছো সেখান থেকেই জয়েন হয়ে যাও। আচ্ছা, ফেসবুকের থেকে ওইভাবে বেশি চলে আসছে। এই শোনো, আজকে একটু প্যারা হবে, বাট আজকের থেকে পরের ক্লাস আরো বেশি প্যারা হবে। বাট আমরা হাল ছাড়ি নাই, আমরা চেষ্টা করো যতটুকু ফান করা যায়, ততটুকু সহজভাবে জার্নি করা যায়। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে 2-3টা প্রশ্ন তুমি পাবাই, 2-3টা প্রশ্ন পাবা। সো এই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, তাই না? আচ্ছা, চলে আসি আমরা এখানে লবণ পরিশোষণ। তার আগে আমি কিছু বেসিক কথাবার্তা বলি। এই পুরো চ্যাপ্টারটাতে এই পুরো চ্যাপ্টারটাতে কি ঘটনা ঘটবে আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করব। একটা উদ্ভিদের বিভিন্ন কাজে লবণ লাগে। লবণ শব্দের অর্থ হলো আয়ন লাগে, বুঝেছো? এটা খুব গুরুত্বপূর্ণ। বিক্রিয়ার জন্য লাগে, কোনো রাসায়নিক যৌগ তৈরি করতে লাগে, নানা কাজে লাগে। একটা উদ্ভিদের আর কি লাগে বলো তো? পানি লাগে, এবং পানিটাকে বেশিটাকে আবার বের করে দিতে হয়, প্রস্বেদন লাগে, তাই না? তাহলে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট হলো এই অংশটা। প্রথমটা হচ্ছে লবণ বা আয়ন লাগে বিভিন্ন কাজে, এই জন্য এটাকে বলা হয় লবণ পরিশোষণ। পানি লাগে, পানি গ্রহণ করার পর অতিরিক্তটা বের করে দেয়, দ্যাট ইজ কল প্রস্বেদন। লবণ পানি সব কিছুই হয়ে গেল, এখন বাকি শুধু রইল খাদ্য তৈরি, তাই না? উদ্ভিদের খাদ্য লাগে, এটাকে আমরা বলবো সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস, তাই না? তোমরা বলো তো, সালোক সংশ্লেষণে কি উৎপন্ন হয়? শর্করা, তাই না? ঠিক কিনা? তাহলে চতুর্থ ধাপ হচ্ছে শর্করা থেকে কিভাবে এটিপি তৈরি হয়। তাহলে উদ্ভিদের মোটামুটি কাজ শেষ। এই অংশটাকে বলা শ্বসন। তোমরা কি বুঝছো এই চ্যাপ্টারটাতে কেন একটার পর একটা জিনিস এইভাবে আছে? তোমরাই বলো তো। এই যে খাদ্য তৈরি করতে কি বিভিন্ন বিক্রিয়া লাগে, বিক্রিয়ার জন্য লবণ লাগবে। খাদ্য তৈরির জন্য পানি লাগবে না? খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড লাগবে। সব কিছু তৈরি হয়ে গেলে সেটা শ্বসন প্রক্রিয়ায় খাদ্যটাকে ভেঙে এটিপি তৈরি করবে। উদ্ভিদের মোটামুটি সব কাজ শেষ। সো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব। এভাবে হয়। আমরা আজকে এইটা পড়বো, আজকে আমরা এইটা পড়বো, এর পরের ক্লাসে গিয়ে আমরা এই দুইটা পড়বো। এখানে আমাদের একটু কষ্ট হবে পরের ক্লাসে, বাট আজকের ক্লাসটা একটু আমরা যেন সহজ করে করতে পারি, এটাই আমাদের টার্গেট থাকবে। সো আমরা এখানে চলে আসি। প্রথমটাই কি? লবণ পরিশোষণ। ঠিক আছে, উদ্ভিদ লবণ পরিশোষণ করে কিভাবে আমি দেখাই। এটা যদি উদ্ভিদ হয়, এটা হচ্ছে উদ্ভিদের মূল, ঠিক না মুহিব? তারপর এটা যদি উদ্ভিদ হয়, এটা যদি উদ্ভিদের মূল হয়, তাহলে এগুলা কি মুহিব? মূল রোম, তাই না? তোমরা আমাকে বলো তো, মূলের মাধ্যমে
লবণ শোষণ করতেছে। তাহলে মূল রুমের মাধ্যমে কি করতেছে? এই যে দূরে দূরে ধরা যাক এগুলো মাটির অণু, এগুলো কিসের অণু? মাটির অণু। তাহলে মাটির অণুর ফাঁকে ফাঁকে গিয়ে তারা পানি গ্রহণ করতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি উদ্ভিদ মূল দিয়ে লবণ পরিশোষণ করে, আর উদ্ভিদ মূল রোম দিয়ে পানি শোষণ করে। তো তোমাদের এই জিনিসটা মনে থাকবে? এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে, মূল দিয়ে লবণ আর মূল রোম দিয়ে পানি পরিশোষণ করে। পরের প্রশ্ন, মূলের কোন জায়গাটা দিয়ে লবণ পরিশোষণ করে? খুব সিম্পল, মূলের এই যে অগ্রপ্রান্ত এইটা দিয়ে লবণ পরিশোষণ সহজ। বুঝতে পারছো মুহিব? মূলের একবারে অগ্রপ্রান্ত। কেন বলো তো মুহিব? এখানে ছোট ছোট কেবল নতুন নতুন বাচ্চা বাচ্চা কোষ আছে, ভাজক কোষ আছে। ভাজক কোষগুলার আবরণ হচ্ছে, কোষ প্রাচীর হচ্ছে পাতলা। তাহলে পাতলা কোষ প্রাচীর ভেদ করে লবণ পরিশোষণ খুব সহজ। তাহলে এগুলো পুরাতন কোষ, তাই না? শীর্ষ অঞ্চলগুলো কিন্তু কোষ বিভাজন অঞ্চল বা ভাজক কোষ, এগুলো দিয়েই লবণ পরিশোষণ করে। ঠিক আছে, উদ্ভিদ, জলজ উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করো তো, একটা জলজ উদ্ভিদ, এগুলো জল, এই যে এটা একটা জলজ উদ্ভিদ, ধরো যাক পানির নিচে এরকম করে আছে। তোমরা আমাকে বলো তো, এই জলজ উদ্ভিদটা কি তার পুরো শরীর দিয়েই শোষণ করতে পারে না? বলো তো, ফুল বডি দিয়ে শোষণ করতে পারছে না? ইয়েস, ফুল বডি দিয়ে শোষণ করতে পারছে। ব্যাপারটা খুব সিম্পল। তো এই ব্যাপারগুলো আমরা এখন এখানে দেখবো। দেখো, লবণ পরিশোষণ অঙ্গ, এবার বলো তো উত্তর কি? এগুলো কোশ্চেন পরীক্ষায় আসবে, এই 6টা কোশ্চেনই, এখান থেকে 6টা কোশ্চেনই পরীক্ষায় আসে। লবণ পরিশোষণ অঙ্গ নাম কি? মূল, তাই না? মূলের কোন অঞ্চল? শীর্ষ অঞ্চল। শীর্ষ অঞ্চল বলতে স্থায়ী কোষ না ভাজক কোষ? ভাজক কোষ। তাহলে মূলের শীর্ষের কোষ বিভাজন অঞ্চল দিয়ে কিন্তু শোষণ করছে। কোন উদ্ভিদের সমগ্র অংশই পরিশোষণ করে? সমগ্র অংশই পরিশোষণ করে কি? জলজ উদ্ভিদ, তাই না মুহিম? কোন জলজ উদ্ভিদ বলো তো? নিমজ্জিত যারা থাকে, পানির নিচে যারা নিমজ্জিত থাকে, নিমজ্জিত জলজ উদ্ভিদ শরীরের পুরো অংশ দিয়ে শোষণ করে। কোন অবস্থায় শোষিত হয় বলো তো লবণগুলা? তুমি কি সরাসরি সোডিয়াম ক্লোরাইড শোষণ করতে পারবা? পারবা না। তোমাকে সোডিয়াম আয়ন আকারে শোষণ করতে হবে কিংবা ক্লোরাইড আয়ন আকারে শোষণ করতে হবে। তাহলে কোন অবস্থায় শোষণ হয় মুহিব? মাটি থেকে বা মাটিস্থ পানি থেকে আয়ন অবস্থায় শোষণ করে। দ্রুত গতি এবং মন্তর গতির লবণ পরিশোষণ খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই আমি। মনে রাখবা, কানা এবং কাঁসা, একটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, এই ভুল হইলে ঠিক করে নিবা। এইটা দ্রুত শোষণ হয়, বাট ক্যালসিয়াম এইটা হচ্ছে স্লো শোষণ হয়। দেখো, এটাকে আমরা এভাবে মনে রাখবো, কানা, কানা দ্রুত শোষণ হয়, কাঁসা স্লো শোষণ হয়। তোমরা বলো তো, কানা মানে কি? অন্ধ না? অন্ধ মানুষ কি ছোটাছুটি করে না? এদিক না এদিক, এদিকে যাব, তাই তো? আর যাদের চোখ আছে তারা ধীরে সুস্থে যায়, আচ্ছা সব দিকে দেখতে পাচ্ছি। তাহলে মনে রাখবা, কানা বা অন্ধ মানুষরা একটু ফাস্ট মুভ করে। আচ্ছা, মূলের ত্বককে কি বলে? এই প্রশ্নটার উত্তর দাও তো, টিস্যু এবং টিস্যু তন্ত্র যারা পড়ে আসছো। মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। এই ব্লেমা শব্দের অর্থ পানি দিয়ে আবৃত। মূলেই একমাত্র, মূলের ত্বকই একমাত্র পানি দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, কিন্তু উদ্ভিদের পাতা বলো, ফল বলো, কাণ্ড বলো, কোনোটি পানি দ্বারা আবৃত থাকে না। ঠিক আছে, তাহলে মূলের ত্বককে বলে এপিব্লেমা। মূল ত্বকে কিউটিকল থাকে কি থাকে না? এটা বলো তো সবাই। এই বলো তো, থাকলে কি হতো? কিউটিকল যদি থাকতো তাহলে কি হতো? পানি ঢুকতেই পারতো না, তাই না? এখানে যদি কিউটিকল থাকতো, পানি বিকর্ষণ হয়ে চলে যাইতো, তাই না? কিউটিকল তো মোম, পানি বিকর্ষণ হতো। প্রিয় স্টুডেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা নতুন জিনিস শিখছি, দেখো। কই রে মই, ওইটা নাই কেন? কই নাই? এই যে, এই যে দেখো, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দারুণ জিনিস দিয়ে দিস, শিখছি আমি এটা। আসো পরের এদিকে, উদ্ভিদের কেন খনিজ লবণের দরকার?
এই বলতো উদ্ভিদের কেন খনিজ লবণের দরকার? এক নাম্বার হচ্ছে, এটা আমরা সবাই জানি, খনিজ লবণগুলা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়, বিভিন্ন রাসায়নিক অণু তৈরি করে, তাহলে উদ্ভিদের স্বাভাবিক জীবন চক্রটা সম্পন্ন হবে। মেটাবলিজমের প্রয়োজনীয় অংশ, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিল তৈরি করে। কি তৈরি করে মুহিম? ম্যাগনেসিয়াম ক্লোরোফিল তৈরি করে। আর ক্লোরোফিলের মাধ্যমে কি হয় বলতো? ফটোসিনথেসিস হয় না, শর্করা তৈরি হয় না, হয় কি না? ম্যাগনেসিয়ামের মাধ্যমে ক্লোরোফিল তৈরি হয়, তাহলে ফটোসিনথেসিস হবে, শর্করা তৈরি হবে। বুঝছো এবার? এই ফটোসিনথেসিস শর্করা তৈরির যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলোকে আমরা কি বলতে পারি? মেটাবলিজম। মেটাবলিজম কি বলতে পারি মুহিম এটাকে? মেটাবলিজম। ডান। আচ্ছা, পাতা ফুল যেন ঝরে না যায় কোন রাসায়নিক অণু কাজ করে? পাতা ফুল যেন ঝরে না যায় কোন রাসায়নিক অণু কাজ করে? খুবই সিম্পল, মনে রাখবা। পাতা, ফুল, ফ দিয়ে কি পটাশিয়াম হয় না ফ দিয়ে ফসফরাস হয়? তাহলে একটা উদ্ভিদের যদি পাতা ঝরে যায়, পাতা হলুদ কালার হয়ে যায়, বলতো উদ্ভিদের কিসের অভাব হয়েছে? ফসফরাসের অভাব হয়েছে। তাহলে তাকে ফসফরাস দেওয়া লাগবে না? লাগবে তো। তাহলে ফাতা ফুল ফসফরাস, ফাতা ফুল। মুই লাইট অফ করো তো, লাইটটা চোখে ধরতেছে, স্টুডেন্টের দিকে আমি তাকাইতে পারতেছি না। এত আলো দিয়ে কি হবে? এত আলো দিয়ে কি হবে যদি স্টুডেন্টের দিকে তাকাইতেই না পারি, তাই না? স্ক্রিন দেখা গেলেই হলো, আমার দেখা লাভ কি? লাইটটা কেন দেয় তোমরা জানো? লাইটটা দেয় এই জন্য যেন আমার সুন্দর দেখা যায়। আচ্ছা, আমার সুন্দর দেখার লাভটা কি? মুহিব নেক্সট টাইমে এই কাজ করবা না। ক্লাসের সৌন্দর্য দেখানোর জন্য আমরা আসিনি। এই বন্ধুরা, উপকারী মৌল এই টার্মটার সাথে তোমরা পরিচিত? উপকারী মৌলের সাথে তোমরা কি পরিচিত? তাহলে তোমাদের বলি আজকে, তোমরা বলো তো তোমার বাসায় বিভিন্ন ধরনের রাসায়নিক বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসে, হ্যাঁ? ধরা যাক মরিচ নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আরও নানা ধরনের জিনিস নিয়ে এসছে। এখন বলো তো, তুমি দেখছো যে লবণ আনে নেই, তুমি লবণ আনতে বলছো, সে 10 কেজি লবণ নিয়ে আসে, তুমি 10 কেজি লবণ ব্যবহার করবা? তুমি 10 কেজি লবণ করবা না। তুমি কি করবা? 10 কেজি লবণ থেকে 1 চিমটি লবণ ব্যবহার করবে। একটু খেয়াল করে দেখো, জিনিসটা এজন্য জরুরি, স্বাদ বাড়াবেই শুধু না, তোমার গলগণ্ড প্রতিরোধ করবে, গলগণ্ড রোগ, তাই না? খুবই অল্প পরিমাণে লাগতেছে, কিন্তু এইটা নিতেই হবে, না হলে খানা তো খাওয়াই যাবে না, পাশাপাশি গলগণ্ড রোগ হয়ে যাবে। তোমরা কি বুঝছো আমার কথা? কিছু কিছু মৌল উদ্ভিদের ক্ষেত্রে স্পেশালি লাগেই। আজকে আমি যদি বেগুন না খাই, আজকে যদি আমি আলু না খাই, মাছ না খাই, আমার কিচ্ছু হবে না। কিন্তু তরকারিতে যদি আমি লবণ না দিই, তরকারি ভালো হবে না, খাওয়া যাবে না। সিম্পল। তো কিছু কিছু আছে এরকম, দেখো আমি জিনিসটা তোমাদের পড়াই। এভাবে মনে রাখবা, ঘাস, দন্ত স, সিলিকন। ঘাসের ক্ষেত্রে সিলিকন লাগে, এটা আমি আগে বলতাম কেন লাগে। সিলিকন ঘাসের উপর একটা লেয়ার তৈরি করে, ফলে সিলিকন থাকলে ঘাসটা শক্ত হয়। আমরা যখন এটার উপর হাঁটাহাঁটি করি না, ঘাসটা ভেঙে গেলেও ঘাসের ইনফেকশন হয় না, মানে রোগ হয় না। মুহিব, এইটা দ্বারা মনে রাখবো, ঘাস সিলিকন। ঠিক আছে মুহিব? সোডিয়াম C4, সোডিয়াম C4 কীভাবে মনে রাখবো? C4। ঠিক আছে, এবার দেখো কোবাল্ট, এটা কোনা বাড়ি, কোনা, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য, মানে ওই যে সিম, মটর গাছের জন্য আর কি। আবার বলো, কোবাল্ট কাদের লাগে? কোনা বাড়ি, কোবাল্ট কোনা বাড়ি, কোনা, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম উদ্ভিদের জন্য। ঠিক আছে? আরে সাবাস, আমি কিছু স্লাইড চেঞ্জ করে নেই, বুঝছো? এই জন্য যে আমার স্টুডেন্ট কয়েকদিন আগে আমার ক্লাস করছে, বাট আমি কথার ক্ষেত্রে বলবো কোথায় কোথায় চেঞ্জ হবে, কোথায় কোথায় এক্সট্রা পড়তে হবে। এবার বলো তো, আয়োডিন কাদের লাগে? তোমরা শোনো নাই, সমুদ্র থেকে আমরা আয়োডিন পাই। সমুদ্রের কোত্থেকে পাই? পানিতে। সমুদ্রের যে শৈবালগুলো আছে না, শ্যাওলাগুলো আছে না, শ্যাওলাগুলোর মধ্যে আয়োডিন থাকে। তাহলে সামুদ্রিক শৈবাল থেকে আমরা আয়োডিন পাই। সামুদ্রিক শৈবালের আয়োডিন লাগে, কেন লাগে জানো? সমুদ্রের এই হার্শ পরিবেশে তাকে সার্ভাইভ করতে গেলে তার শরীরে আয়োডিন রাখতে হয়, এটা তার ইমিউনিটি বুস্ট করে। সো আমরা বুঝলাম মুহিব, আমরা একটা প্র্যাকটিস করি, হ্যাঁ, দেখি ওরা পারে কিনা। ফিডব্যাক পরীক্ষা এখান থেকে আসবে।
বলো তো সোডিয়াম কাদের জন্য উপকারী মৌল? 2, সিলিকন কার উপকারী মৌল? 3, বলতো পাতা ফুল ঝরে যায় কিসের অভাবে? দেখি পারো কিনা, দ্রুত সবাই। এই পড়ালেখা রিভিশন হয়েছে? 3 পৃষ্ঠা রিভিশন দিয়ে দিলাম তোমার, এত দ্রুত দেখো 2-3 পৃষ্ঠা রিভিশন হয়ে গেল। আর তোমরা ভাবো ক্লাস করা লাগবে না, ক্লাস করলে রিভিশন হবে পাগলা। মুহিব দেখো তো আনসার কি কি হবে। সোডিয়াম, তাই না? মনে আছে সোডিয়াম কাদের ক্ষেত্রে লাগে মুহিব? সোডিয়াম C4, তাই না? মানে C4 উদ্ভিদের ক্ষেত্রে। সিলিকন ঘাসি, রাইট? ঘাস সাথে সিলিকন। পাতা ফুল, আমি বলছিলাম পাতা ফুল ঝরে যায়, ফসফরাস। ঠিক আছে মুহিম। আচ্ছা, এখন চলে আসি আমরা এই যে এই চার্টটাতে ম্যাক্রো এবং মাইক্রো মৌল। সবার আগে বলে দেই কি কি পড়তে হবে না, তারপর তোমরা বাকিগুলো শুরু করো। অ্যাক্সিডেন্টলি যদি আসে ওটা আবার আমার দোষ দিও না, হ্যাঁ? আমি শুধু বলি তাহলে সবচেয়ে কোনটা বেশি লাগে, ম্যাক্রো মৌলদের মধ্যে সবচেয়ে বেশি কোনটা লাগে? এই যে দেখো এইটা, বাদ দাও। এইটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাসায়নিক সংকেত, আমরা সবাই জানি এই জায়গাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে মুহিম? এই ম্যাক্রো মৌলগুলো কিভাবে মনে রাখতে হয় বলো তো? ম্যাক্রো মৌলগুলো কিভাবে মনে রাখতে হয়? MG কে ক্যাফে ফর নাইস সপস, ভেরি গুড। দেখি আমরা পাই কিনা। দেখো ম্যাক্রো মৌল কিন্তু 9টা, তাহলে 17টার মধ্যে বাকিগুলো হচ্ছে মাইক্রো মৌল। 9টা হলে এদিকে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা। ঠিক আছে মুহিম? একটা জিনিস আমরা সবসময় ভুলে যাই, এই যে দেখো আয়রন, আয়রনটা কিন্তু ওই ক্যাফে যারা দিছো, মানে ওই সূত্রটা যারা শিখছো, এই যে দেখো MGK ক্যাফে ফর নাইস সপস, যারা এই সূত্রটা পড়ছো, আমি একটু ঠিক করে দিই। দেখো তো ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আছে কি না মহিব? নাইট্রোজেন, আমি আয়রনটাতে এখন যাচ্ছি না, নাইট্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ফসফরাস আছে, সালফার বা গন্ধক আছে। এই যে এই জিনিসটা কিন্তু এখন এই যে দেখো কোথায় চলে গেছে? মাইক্রোমৌলতে চলে গেছে। আয়রনটা কোথায় গেছে? মাইক্রোমৌলতে চলে গেছে। সো আয়রনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবা। আয়রন কিন্তু এমনিতেও খুব অল্প পরিমাণে লাগে মানুষের দেহে, না? আয়রন খুব জরুরি, আয়রন ছাড়া রক্ত তৈরি করা যায় না। এই জন্য আয়রন সমৃদ্ধ খানা খেতে হয়। যেমন মেয়েরা মাসে একবার মিনস্ট্রুয়েশন ফেস করো, স্বাভাবিকভাবে ওই 6-7 দিনের যে সময়টা, তখন কিন্তু প্রচুর ব্লাড লস হয়। তো আয়রন কিন্তু খাইতে হবে, এবং ছেলেদেরও আয়রন খাইতে হবে ভাই। যে আমাদের প্রচুর পরিমাণ কোষ্ঠোষ খসে যাচ্ছে, আমাদের কিন্তু আয়রন লস হয়, বুঝছো? আয়রন খাইতে হবে ভাইয়া। গ্রহণীয় রূপ পড়তে হবে না, আমি তো কাটি নাই ওটা, কত কি পড়তে হবে মুহিম। তাহলে আমরা এটা পেলাম। পাওয়ার পর প্রথম যে জিনিসটা পরীক্ষায় কখনো আসে নাই, আসতেও পারে, সেটা হলো টোটাল ধাতু কয়টা অধাতু কয়টা 17টার মধ্যে আমাদের কাউন্ট করতে হবে। ঠিক আছে? এইটা দেখতে হবে যে উদ্ভিদের যে মাইক্রো এবং ম্যাক্রো মৌলগুলো আছে তার মধ্যে ধাতু কয়টা অধাতু কয়টা, এইটা পড়তে হবে। আবার পড়তে হবে ম্যাক্রোমোলের মধ্যে ধাতু কয়টা অধাতু কয়টা, মাইক্রোমোলের মধ্যে ধাতু কয়টা অধাতু কয়টা। তাহলে এটা তোমরা কাউন্ট করে নিবা এখান থেকে। ঠিক আছে? এবার গ্রহণীয় রূপের ক্ষেত্রে সবার আগে যে প্রশ্নটা, সবচেয়ে বেশি গ্রহণীয় রূপ কার বলো তো? অক্সিজেনের, না? বায়ুমণ্ডলের অক্সিজেন সে গ্রহণ করতে পারে একটা উদ্ভিদ, কার্বন ডাই অক্সাইড থেকে সে অক্সিজেন বের করে নিতে পারে, বুঝছো? পানি থেকে সে অক্সিজেন নিতে পারে,
তাহলে দেখছো যে অক্সিজেন নেওয়ার তার রূপ কয়টা মুহিব, মনে থাকবে? তারপর এই যে প্রশ্নটা আসতে পারে আয়রন, উদ্ভিদ যে আয়রন নেয় ফেরাস ফর্মে নেয় না ফেরিক ফর্মে নেয়, মনে রাখবা দুই ফর্মেই সে আয়রন নিতে পারে। কয়েকটা জিনিস এগুলো তোমাদের ভুল ভাল হইতে পারে, এটা আমি দিয়ে দিলাম। আর একটা দেখো উদ্ভিদের হাইড্রোজেনের সোর্স দেখছো পানি, এটা তো আমি মানলাম, কিন্তু উদ্ভিদ যদি বলে কার্বনের সোর্স কি, এটা একটু ভালো করে দেখো, এটা কিন্তু তোমার মনে থাকবে না। কিসে মুহিম? এইটা কিন্তু তোমার মনে থাকবে না, কার্বনের সোর্স কি। সরি 1 মিনিট ধরো, 1 মিনিট। অক্সিজেনের সোর্স অক্সিজেন থেকে পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থেকে পাচ্ছে, পানি থেকে পাচ্ছে। হাইড্রোজেনের সোর্স ডেফিনেটলি হাইড্রোজেন থেকে পাবে, রাইট? দ্যাট মিনস পানি থেকে পাবে। কার্বনের সোর্স তো একটাই। এই না, এটা এটা গুরুত্বপূর্ণ নহে। ঠিক আছে, তোমরা এটা পারবা, শুধু একটা জিনিস মনে রাখবা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোনটি অক্সিজেনের সোর্স নয়। নাইট্রেট যদি অ্যাড করে দেয়, পারবা যে নাইট্রেটকে আলাদা করতে? দেখো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানি সবগুলো থেকে অক্সিজেন নিতে পারে। যদি এই যে নাইট্রেট আয়নটা যদি দিয়ে দেয়, পারবা না আলাদা করতে? সালফেট আয়ন, ফসফেট আয়ন যদি দেয়, তাহলে এই জিনিসটা মনে রাখবা যে নাইট্রেট, সালফেট, ফসফেট এই ধরনের আয়ন থেকে কোনো অক্সিজেন সে নিতে পারে না। অক্সিজেন সরাসরি অক্সিজেন আকারে নিতে পারে, কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন নিতে পারে, পানির অক্সিজেন নিতে পারে। আশা করছি কোনো প্রবলেম নেই। শেষ। ওকে প্রিয় বন্ধুরা, তোমাদের আমি একটা কনসেপ্ট শেখাই, তারপর খেলা হবে। এই বলো তো, তোমরা একটু চিন্তা করো, ওকে? তোমরা একটু দেখো, এটার নাম হলো সক্রিয় শোষণ, এটার নাম হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় না তো অক্রিয় আর কি, নিষ্ক্রিয় লবণ শোষণ। তোমরা দেখো পটাশিয়াম বলে একটা আয়নের উদ্ভিদের দরকার, হ্যাঁ? তোমরা একটু দেখো আয়ন দরকার, তো কেন এটাকে সক্রিয় বলছে জানো? সক্রিয় বলতে বোঝাচ্ছে শক্তি লাগে। একটু দেখো, এই জিনিসটা যদি মনে থাকে তাইলে তোমার কিন্তু পড়া অর্ধেক শেষ। মুহিব, কষ্ট করে আনতে হবে, তাই না? তাহলে দেখো এখানে পটাশিয়ামটা আছে, এই পটাশিয়ামটাকে যদি তুই ভেতরে কষ্ট করে নিয়ে আসতে চাস, কি কি করা লাগবে? এক, অনেক শক্তি খরচ করতে হবে। তাহলে বলতো তোর এখানে কি বিক্রিয়া বাড়বে না? বিক্রিয়ার আর এক নাম কিন্তু মেটাবলিজম। মেটাবলিজম বিক্রিয়ার মাধ্যমে কি তুই এটিপি তৈরি করবি না কোষের মধ্যে? তুই আমারে বলতো বিক্রিয়ার মাধ্যমে যদি এটিপি বাড়ে, তার মানে কি এই গ্লুকোজ থেকে তো এটিপি আসলো কি না? চিন্তা করে দেখ, তুই একটা জিনিস শোষণ করতে চাচ্ছিস, তোর শক্তি লাগবে, তাহলে গ্লুকোজ থেকে তো এটিপি তৈরি করতে হবে, এই শক্তিটা ব্যবহার করতে হবে কিনা? তাহলে তোমরা আমাকে বলো তো, গ্লুকোজ থেকে এটিপি তৈরির নাম কি শ্বসন না? তাহলে এইটা তুমি আনার জন্য মাটি থেকে তুমি এটা উদ্ভিদের কোষের মধ্যে ঢোকাবা, এই জন্য দেখো তোমার শ্বসনটা বেড়ে গেল, গ্লাইকোলাইসিস বা শ্বসনটা বেড়ে গেল। এই এটিপিটা এবার ওকে কি টেনে নিয়ে আসতে পারবে না। এই যে এখানে একটা লিফট আছে, কি আছে মুহিব, এখানে দরজা আছে, এই এটিপিটা গিয়ে এই দরজাটাতে গিয়ে ভাঙবে, ঠিক আছে? দরজাটা তখন কি করবে, এই পটাশিয়ামটা দরজার সাথে লেগে থাকে। পটাশিয়ামটা কার সাথে লেগে থাকে? দরজার সাথে। তো এটিপিটা গিয়ে যখন দরজায় গিয়ে ভাঙবে, তখন দরজাটা শক্তি পাবে না, তাহলে দরজাটা ঘুরে পটাশিয়ামটাকে কি ভেতরে নিয়ে আসবে না? মুহিব, বন্ধুরা তোমরা কি এটা বুঝতে পারছো? কয়েকটা জিনিস বোঝো। সক্রিয় পরিবহনে শক্তি লাগে, সেটা এটিপি আকার লাগে। সক্রিয় পরিবহনে এটিপি তৈরি করতে গেলে বিক্রিয়া বাড়াইতে হয় কোষের মধ্যে, তাহলে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়তেছে। তাহলে বলো তো এটিপি কি? এটিপি একটি বিপাকীয় শক্তি, বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন শক্তি। এবার বলো তো এটিপি তৈরির জন্য কি কোষের মধ্যে শ্বসন বাড়লো কি না? বাড়লো। এবার বলো তো এই শক্তিটা কি সরাসরি আয়নটাকে নিয়ে আসে, নাকি আয়নটাকে আনার জন্য যে দরজা আছে, যে প্রোটিন আছে, ক্যারিয়ার প্রোটিন আছে, সেই প্রোটিনটাকে গিয়ে খরচ হয়? বলো তো এটিপিটা আয়নে খরচ হয় নাকি ওই দরজায় খরচ হয়? প্রোটিনটাতে খরচ হয়। সাবাস, ঠিক আছে। তাহলে এবার দেখো তো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, হ্যাঁ? এটা এই জন্য আমি দিছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো তাহলে, সক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তি বা এটিপি এর প্রয়োজন পড়ে। শ্বসন হার,
এটিপি যদি তৈরি করতে চায় এই কোষটা, তাহলে ভেতরে শ্বসন বেড়ে যাবে, ঠিক না মুহিব? আরেকটা জিনিস হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে আসে। এই জিনিসটা আমি একটু শেখাচ্ছি, তোমরা একটু ভালো করে চিন্তা করো, খুব ভালো করে চিন্তা করো। এই জিনিসটা দেখো তো, পটাশিয়ামটা যদি ভেতরে আসে তাহলে কোষের মধ্যে কি ধনাত্মক আয়নের পরিমাণ বাড়লো না? ঋণাত্মক আয়ন তুলনামূলক কমে গেল কিনা? তো ভেতরে যদি অসামঞ্জস্যতা তৈরি হয়, ইকুইলিব্রিয়ামটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা কোষের জন্য খারাপ কিনা? তাহলে আমরা যদি এক কাজ করি, এটিপি দিয়ে তো আমি দরজায় দিলাম, পটাশিয়াম নিয়ে আসবে, সাথে ক্লোরাইড আয়নও নিয়ে আসবে, তাহলে এবার বলো তো ভেতরে টোটাল মানে নেট যে আয়ন আছে সেই আয়নের পরিমাণ ধনাত্মক কিংবা ঋণাত্মক বাড়লো নাকি কমলো? বলো তো চার্জের পরিমাণ, নেট চার্জের পরিমাণ কি হলো? স্বাভাবিক থাকলো না? একটা ধনাত্মক ঢুকছে, ওইটাকে প্রশমিত করে একটা ঋণাত্মক ঢুকছে, ব্যালেন্স হইলো না? ইয়েস। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যানায়ন এবং ক্যাটায়ন এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে একই সাথে প্রবেশ করে, ঠিক আছে? বলো তো বাহকটাকে এখানে বাহন করে ভেতরে কে নিয়ে আসলে এই দরজাটা, এই জন্য এই দরজাটাকে বলা হয় আয়নের বাহক, আয়ন বাহক বা প্রোটিন অণু। বলো তো আয়ন বাহকটা কি আসলে? প্রোটিন। এই যে দেখো এখানে অণু লেখা আছে, অণু, এটি একটি প্রোটিন অণু, এই যে এটা যেটা নিয়ে আসলো আয়নটাকে। এবার বলো তো এনজাইম বা উৎসেচক দরকার আছে কিনা, তোমরা আমাকে বলো তো। এই এটিপিটা যদি এখানে ভাঙে, এটিপিটা গিয়ে যদি এখানে ভাঙে, বলো তো এটিপি ভাঙলে কি হয়? ফসফেটটা বের হয়ে যায় না মুহিব? ইনঅর্গানিক ফসফেটটা বের হয় কিনা? বলো তো এখানে ডিফসফোরাইলেশন ঘটলো নাকি ফসফোরাইলেশন ঘটলো? ডিফসফোরাইলেশন ঘটলো না? ডিফসফোরাইলেশন যদি ঘটে, তাহলে এইটা ঘটানোর জন্য এখানে একটা এনজাইম লাগবে কিনা, তোমরা আমাকে শুধু এইটা বলো। এনজাইম লাগবে কিনা? ডেফিনেটলি এনজাইম লাগবে। যে কোনো একটা রাসায়নিক অণুকে ভাঙো এ করো, শোনো এনজাইম ছাড়াও কিন্তু কাজ হয়। কি হয়? এনজাইম ছাড়াও কাজ হয়। তবে এনজাইম যদি দাও, তাহলে সে ওই বিক্রিয়ার হারটাকে ত্বরান্বিত করে, দ্রুত ঘটনাটা ঘটিয়ে দেয়, তাই না? তাহলে এনজাইম লাগবে এখানে। এই এবার অপোজিটে আসো তো। কোনো কারণে তোমার এখানে একটা পটাশিয়াম ছিল, চিন্তা করো, পটাশিয়াম কি ছিল মহিম? ছিল। গল্পটা শোনো, পটাশিয়াম ছিল, এখন নাই। তাহলে এবার বলো তো পটাশিয়ামের একটা ঘাটতি তৈরি হয়েছে না? তাহলে দৌড়ে একটা পটাশিয়াম এখানে চলে আসবে না? ভেতরে যদি ঘাটতি থাকে, তাহলে বাইরে থেকে একটা ঘাটতি ফিল আপের জন্য চলে আসবে। এই ধরা যাক রংপুরে হঠাৎ করে একবার নিম্নচাপ তৈরি হয়ে গেল, মানে বায়ুচাপ, বাতাস গরম হয়ে উপরে উঠে গেছে, ভেতরে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেল। তোমরা আমাকে বলো তো সমুদ্র থেকে বাতাস উড়ে আসবে কিনা ওখানে? একটা ঘূর্ণিঝড় হওয়ার পসিবিলিটিস আছে কিনা? সিম্পল, পটাশিয়াম একটা ছিল, কোনো কারণে খরচ হয়ে গেছে, এখানে একটা কুত্তা কামড় দিয়েছে গাছটাকে, একটা পটাশিয়াম খসে পড়ে গেছে, গাছটার একটা পটাশিয়াম কমে গেল না? কমে গেছে, তাহলে তার একটা পটাশিয়াম লাগবে। তাহলে এবার বলো তো আনার জন্য এমনি তো দেয়াল ভেদ করে পটাশিয়াম ছুটে আসবে না মুহিব? তাহলে কোনো ধরনের শক্তির প্রয়োজন পড়ছে না, কোনো শক্তির প্রয়োজন পড়ে না। তাহলে আলটিমেটলি ভেতর থেকে যেহেতু শক্তির প্রয়োজন পড়লো না, তাহলে ভেতরে কোনো মেটাবলিজমের মাধ্যমে এটিপি উৎপন্ন দরকার পড়ছে না, ঠিক কিনা? 2 নম্বর, শুধু পটাশিয়ামের ঘাটতি হয়েছে, পটাশিয়াম আসছে, ক্লোরাইড আসবে? আসবে না। তাহলে একই সাথে নয়, একটা আয়নই আসবে যেটা দরকার, ঠিক আছে? কাউকে লাগতেছে না, ভেতরে ঘাটতি অটোমেটিকলি হবে। তুমি আমাকে বলো তো আমার এখন 1 লাখ টাকা ঘাটতি আছে, আমি যদি তোমার ফোন দিয়ে বলি আমার 1 লাখ টাকা লাগবে সন্ধ্যার মধ্যে, তুমি কি ছুটে আইসা দিবা নাকি আমি ছুটে গিয়ে নিয়ে আসবো তোমার কাছ থেকে? আমি নিজে যাব, সিম্পল। ওইটাই বলছে যে বাহু কোনো দরজা টরজা লাগে না, দরকারে এমনি ছুটে আসে যার দরকার পড়ে। আর লাস্টেরটা দেখো কি বলছে, এনজাইমের দরকার নেই। আশ্চর্য, দেয়াল ভেদ করে আমি যাচ্ছি, এটা কোন প্রক্রিয়া বলো তো? মোটামুটি ব্যাপন প্রক্রিয়ার মতো না? ব্যাপন না? তোমরা আমাকে বলো তো ব্যাপন কি স্বতঃস্ফূর্ত না? স্বতঃস্ফূর্ত কি না? ইয়েস। বন্ধুরা তোমরা বুঝছো সক্রিয় এবং নিষ্ক্রিয়? যদি বুঝে থাকো তাহলে এখন আমাদের খেল শুরু। কি শুরু? খেল শুরু। সাবাস। ফেসবুকের কি অবস্থা? ফেসবুকের বন্ধুদের কি অবস্থা? ও মাই গড, আমাদের বহু বন্ধু আজকে ক্লাস করছে। আচ্ছা, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, সক্রিয় পরিবহন কোনগুলা, নিষ্ক্রিয় পরিবহন কোনগুলা, নামগুলা খুব জরুরি। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখো, নেমগুলা খুব জরুরি।
কফি। বন্ধুরা আসো, আমরা এবার নামগুলো শিখি। এই যে দেখো তো, মানুষ তো সক্রিয়, শক্তি প্রয়োগ করলে তো লুকায়, লুকায় কি না? তাহলে লুকোলে এগুলো হচ্ছে সক্রিয় পরিশোষণ, লবণ পরিশোষণে সক্রিয় পরিশোষণ, ঠিক আছে? তাহলে এবার বলো তো নিষ্ক্রিয়গুলোকে আমরা কি বলবো? বাবার দোয়া। এটা বলা ঠিক হয় নাই, হ্যাঁ, বাবার দোয়াটাকে নিষ্ক্রিয় বলা ঠিক হয় নাই। বাবার দোয়াও কবুল হয়, মায়ের দোয়াও কবুল হয়, বাট মায়ের দোয়া একটু পাওয়ারফুল আর কি, মানে আমাদের চোখে আর কি। তো যাই হোক না কেন, বাবার দোয়া হচ্ছে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ পদ্ধতিগুলোর নাম মনে রাখার কৌশল, আর সক্রিয়গুলো মনে রাখার কৌশল হচ্ছে লুকোলে। আমরা এগুলোতে শুরু করবো, এগুলো খুবই সিম্পল, খুব দ্রুত আমরা শেষ করবো, ঠিক আছে? এই যে দেখো, বাতে ব্যাপন, এগুলো মনে রাখবা। আর হচ্ছে বাবার, বারতে হচ্ছে ব্যাপক প্রবাহ, ব্যাপন মতবাদ, ব্যাপক প্রবাহ মতবাদ। দোতে হচ্ছে ডোনান সাম্যাবস্থা, এটা একটা মতবাদ। আতে হচ্ছে আয়ন বিনিময়, আয়ন বিনিময় মতবাদ, ঠিক আছে? তাহলে এখানে চলে আসি। লুতে হচ্ছে লুন্ডেগড় মতবাদ। লুন্ডেগড় মতবাদের আরেকটা নাম হলো সাইটোক্রোম পাম্প মতবাদ, মনে আছে তোমাদের? সাইটোক্রোম পাম্প মতবাদ, তাই না? কোতে হচ্ছে কো ট্রান্সপোর্ট, কি মুহিব? কো ট্রান্সপোর্ট, বাট এটার হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, ঠিক আছে? লেতে হচ্ছে লেসিথিন মতবাদ। তো প্রিয় স্টুডেন্ট, এই কয়টা নাম মনে রাখতে পারবা? বলো তো, মনে রাখতে পারবা? আচ্ছা, আগে থেকে যারা বই পড়াশোনা করছো তারা বেশ এগিয়ে আছো, যারা নতুন করে পড়াশোনা করছো তারা কষ্ট করতে হবে বাবা, কিচ্ছু করার নেই। বহুদিন পড়ালেখা করো নাই, হানিমুন পিরিয়ড কাটাইছো, এখন কষ্ট হবে, কিচ্ছু করার নেই। সো আমরা এখন নিষ্ক্রিয় পরিশোষণগুলো দেখব, ঠিক আছে? বলো তো নিষ্ক্রিয় পরিশোষণ কয়টা ছিল? 4টা ছিল, তাই না? প্রথমটা আমরা চলে আসি, তোমরা একটু চিন্তা করো, আমি এই যেখানে দিয়ে দিই 4টা ধাপ, আমি তোমাদের এখানেই বোঝাই ফেলবো। এটা হচ্ছে উদ্ভিদের দেহ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর এটা হচ্ছে মাটি। তাহলে বলো তো, মাটি থেকে উদ্ভিদ কোষে পরিবহন হবে, তাই না মুহিব? কি পরিবহন হবে? লবণ পরিবহন হবে, রাইট? লবণ পরিবহন হবে। তো লবণ পরিবহনের জন্য এখানে এটা নিষ্ক্রিয় পরিবহন না, এটা এখানে কোনো বাহক লাগবে, এখানে কোনো এটিপি লাগবে, এখানে কোনো এনজাইম লাগবে, এখানে অন্য আয়নগুলো আসবে কি আসবে না, এটা কোনো আছে? যেটা দরকার সেটা চলে আসবে, ঠিক কি না? এর পটাশিয়াম দরকার, পটাশিয়াম আসবে। শুধু ক্লোরাইড দরকার, ক্লোরাইড আসবে। ওইটাই তো নিষ্ক্রিয় পরিশোষণের শর্ত, তাই না মুহিব? আচ্ছা, এবার তুই আমারে বল যে এটা উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে মাটি। তাহলে আমরা এক এক করে শুরু করি, ঠিক আছে? প্রথমটা কি ছিল? ব্যাপন ছিল না? বন্ধুরা বলো তো, ব্যাপন তাহলে মানে কি? মানে হচ্ছে এর একটা পটাশিয়ামের ঘাটতি তৈরি হয়েছে, মাটিতে এদিকে পটাশিয়াম আছে, পটাশিয়াম আছে, একটা পটাশিয়াম এখানে চলে আসছে। তাহলে তোমরা কি বুঝছো যে এর একটা পটাশিয়ামের ঘাটতি বা একটা ধনাত্মক আয়নের ঘাটতি ছিল, ঘাটতিটা ফিল আপ হয়ে গেল। তাহলে বলো তো ব্যাপন মতবাদটা তোমরা বুঝছো? জাস্ট ঘাটতি। বলো, ভিডিও কি ব্লার না? ভিডিও তো ঠিক আছে না মহিম? ভিডিও ঠিক আছে। ব্যাপন মতবাদটা খুবই সহজ, আমার দরকার ছুটে আসছে আমার কাছে, সিম্পল। ওকে, 2 নম্বরে এবার চলে আসি আমরা মুহিম, সেটা হলো ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক প্রবাহ মানে বোঝো তো, বলো তো কি জিনিস? মানে এখন ট্রান্সপোর্ট খুব বেশি চলতেছে, একবারে হড়াল করে কোনো কিছু চলে আসতেছে,
এই মাঝে মাঝে এমন হয় না যে তোমার এলাকায় বলতেছে যে আজকে যারা হচ্ছে অমুক দলের তাদের কাছে বিরিয়ানি দিব বা আছে খানা আছে, এখন তুমি যে দলেরই হও না কেন অমুক দলের লোকজনই বেশি যাবে, ফাঁকে ফাঁকে অন্য দলের লোকজনও গিয়ে একটু হাত বাড়াবে, অত চেনার টাইম আছে নাই। তাহলে বলো তো যাদের দরকার তাদের ফাঁকে ফাঁকে কিছু অন্য জিনিস ঢুকে গেল না, গেছে কিনা? এইটাই কিন্তু ব্যাপক প্রবাহ মতবাদ। মানে হলো এই দুপুরবেলার কথা ভাবো তো, দুপুর বা যে কোনো একটা সময়ের কথা ভাবো, তখন প্রচুর পরিমাণে প্রস্বাদন হয় না মুহিব? হয় কি না? প্রচুর পরিমাণে যদি প্রস্বাদন হয় তাহলে পানির টান পড়ে না নিচে মূলের দিকে? মূল তখন বলে আরে প্রচুর পানি বাইরে হয়ে যাইতেছে, মূলকে বলে পানি দাও পানি দাও, তাহলে প্রচুর পরিমাণে পানি আসবে কিনা? তাই বলো। দুপুরবেলার কথা ভাবো, প্রচুর পরিমাণে প্রস্বাদন হইতেছে, উদ্ভিদে পানির ঘাটতি তৈরি হচ্ছে, তাহলে মূলে একটা টান পড়বে, পানির টান, নেগেটিভ প্রেশার আর কি, তখন পানি বাইরে থেকে ছুটে ছুটে মূলে ঢুকবে। তাহলে বলো তো মহিব, যে মূলে যখন পানি ঢুকতেছে সাথে কিছু পটাশিয়াম, কিছু সোডিয়াম, কিছু ক্লোরাইড আয়ন, কিছু সালফেট আয়ন আসবে কি না? এই আয়নগুলো আসবে কিনা ভেতরে? তাহলে তোমরা এবার বলো তো এই যে চার ধরনের নিষ্ক্রিয় মতবাদের মধ্যে কোন মতবাদে আলটিমেটলি একটা টানা হচ্ছে ঢুকতেছে আয়ন, কি অন্য জিনিস টানা হচ্ছে না, পানি না? তাহলে ব্যাপক প্রবাহ মতবাদ মানে কি? পানির প্রবাহ নাকি আয়নের প্রবাহ? বলো। ব্যাপক প্রবাহ মতবাদ মানে কি? খনিজ লবণ পরিশোষণে ব্যাপক প্রবাহ মানে কি? পানি না আয়নের প্রবাহ? পানির প্রবাহ, ফাঁকে ফাঁকে আয়ন ঢুকে গেছে, ওই তো তোমাদের মতো সুযোগ সন্ধানী আর কি, বিরিয়ানি খাওয়ার জন্য। এই আসো আরেকটা জিনিস শেখাই তোমাদের। বলো তো আরেকটা কি ছিল? আরো দুইটা মতবাদ ছিল, আমি এখানে লিখি। ডোনান সাম্যাবস্থা, একটা হলো আয়ন বিনিময়। আচ্ছা আয়ন বিনিময়টা আগে দেখাই। ওই বন্ধুরা দেখো তো, তোমার পটাশিয়াম আছে, তোমার ক্যালসিয়াম আছে, তোমার ক্লোরাইড আয়ন আছে, তিনটা আছে। তোমার দরকার এখন ক্যালসিয়াম দুইটা দরকার, এপাশে তো আরো ক্যালসিয়াম আছে, এখানে পটাশিয়াম আছে, এখানে সালফেট আছে। তোমার দরকার ক্যালসিয়াম দুইটা, তোমার এই সব পটাশিয়ামটা না হলেও চলবে। তাহলে তুমি কি করবা? তুমি কি করবা বন্ধু বলো? তোমার ক্যালসিয়াম আরো দরকার, তাহলে তোমার পটাশিয়াম এখন দরকার নাই, তাহলে বাড়তি জিনিস দিয়ে তুমি ট্রেড করবা, এর সাথে ট্রেড এক্সচেঞ্জ, বুঝছো, বিজনেস করবা, পটাশিয়ামটা বাইর করে দিলা। ওকে, তাহলে বলো তো পটাশিয়ামের বিনিময়ে তখন দরকার ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়ামটা, সরি উপরেরটা, এই ক্যালসিয়ামটা আসবে না? তাহলে বলো তো এটা এখন কি হয়ে গেল? ক্যালসিয়াম হয়ে গেল। তোমার নিট ফিল আপ হইলো কিনা? টোটাল আয়নের পরিমাণ ভেতরে কমলো না বাড়লো? আগে যা ছিল তাই আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, বলো তো পজিটিভের বিনিময়ে পজিটিভ নিয়ে আসলাম না পজিটিভের বিনিময়ে নেগেটিভ নিয়ে আসলাম? বলো। ট্রেড সবসময় সেম জিনিসের মধ্যে করতে হবে। ট্রেড সবসময় কি করব? সেম জিনিসের মধ্যে। মাথা খাটাবে যে একদম নেগেটিভ লেখা ফেলছে। তোমার বাসায় যদি তোমার বাসায় যদি একটা কোষের কথায় ভাবো, কোষ থেকে একটা ক্লোরাইড আয়ন বাইর করে দিছো, নেগেটিভ আয়ন বাইর করে দিছো, তোমার কোষে কি হয়েছে? নেগেটিভ কমলো একটা। ওখানে যদি আরেকটা পজিটিভ এনে ঢোকাও, তাহলে নেগেটিভিটি কি ডাবল কমলো না? ক্লোরাইড বাইর হয়ে গেছে, তাহলে একটা অন্য একটা বাইকার্বনেট আয়ন নিয়ে আসো, তাহলে নেগেটিভ বের হয়ে গেছিল, নেগেটিভ চলে আসে। সাম্যাবস্থা তো রাখতে হবে বাবা। মাথার মধ্যে এই চিন্তাটা তোমাদের কেন আসবে না যে যেটা বাইর হবে আমি সেইটাই নিয়ে আসবো, নেগেটিভ বের হলে নেগেটিভ, পজিটিভ বের হলো পজিটিভ, যদি কখনো বের হয়ে এক্সচেঞ্জ করতে হয়। ওকে, মনে থাকবে এটা। সব সময় সেম আয়নের মধ্যে ট্রেড হবে, এবং সবসময় খেয়াল করবা, সবসময় খেয়াল করবা যে ভেতরে সাম্যাবস্থাটা ঠিক আছে কিনা। সবসময় খেয়াল করবে এটা, আয়ন গুণবা। এই লাস্টেরটার নাম কি বলো তো? ডোনান সাম্যাবস্থা, তাই না বন্ধু? ওয়েব ডোনান সাম্যাবস্থা। বন্ধুরা একটা জিনিস বলো, ডোনান একটা বুড়া লোক, এটা ডোনান কি? এটা একটা কমন ট্রিক আর কি, আমার স্টুডেন্টকে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবসময় সেম ট্রিকেই পড়াই। বৃদ্ধ লোক, ডোনান কি মুহিব? তুই বলতো বৃদ্ধ লোক মানে কি, পজিটিভ আয়ন নাকি নেগেটিভ আয়ন?
বৃদ্ধ হয়ে গেছে, তাই না? নেগেটিভ আয়ন, রাইট? নেগেটিভ আয়ন। আবার বলতো বৃদ্ধরা কি চলাচলে সক্ষম নাকি অক্ষম? অক্ষম। তাহলে চলাচলে, চলনে অক্ষম, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর ডোনান সাম্যাবস্থায় এমনি মনে রাখতে হবে। তাহলে দেখো, যে চলনে অক্ষম সে কি রাস্তায় পড়ে থাকে নাকি বাড়িতে থাকে? বাড়িতে থাকে। তাহলে বলো তো মাটি বাড়ি নাকি উদ্ভিদ কোষের ভেতরটা বাড়ি? উদ্ভিদ কোষের ভেতরটা বাড়ি, ঠিক আছে, কোষের ভেতরটা বাড়ি। তাহলে এখানে কিছু নেগেটিভ আয়ন আছে, এই যে দেখ কিছু নেগেটিভ আয়ন। তাহলে আমরা পড়তেছি কোনটা থিওরি? ডোনান সাম্যাবস্থা থিওরি পড়তেছি, ঠিক আছে মহিম? তাহলে বন্ধুরা দেখো, ডোনান সাম্যাবস্থাতে কি হয়? নেগেটিভ আয়ন, ডোনান মানে বুড়া, বুড়া ডন, সে নেগেটিভ, দুর্বল, চলাচল অক্ষম। তাহলে কোষের ভেতরে কিছু নেগেটিভ আয়ন থাকে, এরা ব্যাপন অযোগ্য, এই পাশে গিয়ে বাইর হইতে পারে না। তাহলে বলো তো কি হইবে এটা? ব্যাপন অযোগ্য। ডোনান সাম্যাবস্থা এইভাবে মনে রাখতে হবে, ব্যাপন অযোগ্য। তাহলে কোষের ভেতরে কি তুলনামূলক নেগেটিভ আয়নগুলো যদি কখনো বেড়ে যায়, বের করে দিতে পারবি? বের করে দিতে পারবে না। তাহলে কোষের মধ্যে কি নেগেটিভিটি বাড়তেছে না? এই বন্ধুরা এটা চিন্তা করে দেখো, এরা ব্যাপন অযোগ্য, পজিটিভগুলো কি ব্যাপন অযোগ্য মুহিব? না, পজিটিভগুলো যাতায়াত করতে পারে। তাহলে সবসময় তোমার মধ্যে একটা বিপদ থাকবে, সেটা হলো নেগেটিভ আয়নটা থেকে যেহেতু বাইর করতে পারতেছো না, কোষের ভেতরে নেগেটিভ আয়নটাই বেড়ে যাইতে পারে, কারণ ওরা তো বের করা যায় না, ব্যাপন অযোগ্য। তাহলে একটা পথ আছে, সেটা হলো বাইরে থেকে কি করতে হবে আমাদের? পজিটিভ আয়ন মাঝে মাঝে নিয়ে আসতে হবে কোষের মধ্যে। এই যে এবার বলো তো সাম্যাবস্থা চলে আসছে কিনা? পদ্ধতির নাম কি? ডোনান সাম্যাবস্থা। ডান? ডান? নেগেটিভ বুড়া যেহেতু বাইরে হইতে পারবে না, তাহলে মাঝে মাঝে বাইরে থেকে পজিটিভ আয়না আইনা সাম্যাবস্থা ক্রিয়েট করে রেখে দিতে হবে, তুমি বাধ্য। দিস ইজ কল ডোনান সাম্যাবস্থা। বন্ধুরা বুঝেছো? তাহলে বলো তো সবসময় পজিটিভের বিনিময়ে, তাহলে এখানে দেখছো এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে বলো তো এখানে নেগেটিভের বিনিময়ে কি আসলো? বলো তো, বলো তো। তোমাদের মার ধরে, হ্যাঁ, 6 তলা থেকে বাইর ফেলাই দেবো ধাক্কায়। এখানে কোনো বিনিময় হয়েছে? মাথা টাথা কিচ্ছু খাটায় না। এখানে কোনো বিনিময় হয়েছে? কোনো বিনিময় হয় না এখানে। যদি নেগেটিভের বিনিময় তো নেগেটিভটা বাইরে আসতো না, তাহলে বাইরে থেকে নেগেটিভে যাইতো না। চিন্তা ভাবনা কিচ্ছু করে না, আর পরীক্ষার হল থেকে বাইরে হয়ে বলে ভাইয়া ভালো করছি, তাহলে চান্স পাইলাম না কেন? একটু মাথা খাটায় না। কিছুক্ষণ আগে আমি বললাম, খুব ভালো করে মনে রাখুন, ট্রেড সবসময় সেম জিনিসের মধ্যে হবে। এক্ষুনি ভুইলা গায়েব হয়ে গেছে। আসো এবার মনে রাখবা, এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, লুন্ডেগড় মতবাদটা খুব ইম্পর্টেন্ট। এখানে ডোনান সাম্যাবস্থা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এই 4টা জিনিস আমাদের সবসময় জানতে হবে। তো তোমাদের আমি এখন কটা বাজে মুহিব? 3টা 43, মাত্র 43 মিনিট ক্লাস হয়েছে। আরে বাপ, আজকেও তো তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে। বন্ধুরা বলো, কোনটা দিয়ে তোমরা পড়ালেখা শুরু করতে চাও সক্রিয় থেকে? আমি ব্যক্তিগতভাবে বলবো সহজগুলোতে শুরু করব, কঠিনগুলোতে আমরা শেষ করব, তাই না? এটা আগে পড়বো, তারপরে এটা পড়বো, তারপরে এটা পড়ে ব্রেকে যাব, ঠিক আছে মুহিব? তাহলে এবার চলে আসবে লেসিথিন মতবাদে। এই এখানে দেখো, লেসিথিন একটি ফসফোলিপিড, দেখছো? সো হেয়ার ইজ লেসিথিন, একটি ফসফোলিপিড। তাহলে বলো তো এখানে ফসফেট এবং লিপিড দুইটা পোরশন আছে কিনা? এটা যৌগিক লিপিড না? এটা একটা লিপিডের সাথে কোনো কিছু যুক্ত থাকলে দ্যাট ইজ কল যৌগিক লিপিড, ঠিক আছে? দিস ইজ এ যৌগিক লিপিড বা কম্পাউন্ড লিপিড। খেয়াল করো, কোনো কারণে যদি এটা ভেঙে যায়, কোনো কারণে ভেঙে গেল হইবে এটা, ঠিক আছে?
কোনো কারণে যদি এই লেসিথিন নামক ফসফোলিপিডটি ভেঙে যায়, দিস ইজ কল লেসিথিন, এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা পোর্শনের নাম হচ্ছে কোলিন, আর একটা অংশের নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড। তাহলে একটা জিনিস মনে রাখবা, লেসিথিন যদি ভাঙে আমি এইভাবে মনে রাখি, কফ, কতে কোলিন, ফতে ফসফোটাইডিক অ্যাসিড। একটু মনে থাকবে ট্রাই করলে, বলো। কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড। বন্ধুরা এই পর্যন্ত বুঝছো? আচ্ছা তোমাদের আমি একটা জিনিস বলি, বলো তো, এর সাথে একটা সোডিয়াম যুক্ত আছে, এর সাথে একটা পটাশিয়াম একটা যুক্ত আছে, এরকম এটা যুক্ত ছিল এতক্ষণ ধরে। তোমরা একটু চিন্তা করো, তুমি কোনো কারণে যদি এটা ভাঙতে চাও, এই যে ভাঙলা না, এই ভাঙাটা কি দিয়ে ভাঙতে হবে মুহিম? এটিপি দিয়েই তো ভাঙতে হবে। বলো তো এটার নাম কি? সক্রিয় পরিশোষণ। দেখছো কনসেপ্ট কিভাবে ডেভেলপ হচ্ছে? তাহলে তুমি যদি লেসিথিনকে ভাঙতে চাও, তোমাকে এটিপি দিয়ে ভাঙতে হবে। আর এটিপি দিয়ে যদি ভাঙতে চাও, তাহলে এটা একটা সক্রিয় পরিবহন পদ্ধতি বোঝাচ্ছে। কিভাবে বোঝাচ্ছে আমি দেখাচ্ছি, দেখো। লেসিথিনের একটা পোর্শনে পটাশিয়াম যুক্ত থাকে, আর একটা পোর্শনে সোডিয়াম যুক্ত থাকে। একটা পটাশিয়াম আর একটা পোর্শনে সোডিয়াম যুক্ত থাকে। একটা থেকে ভেঙে দুইটাতে দুইটা এলিমেন্ট থাকার কথা। কেমিস্ট্রি আবার পড়ো, হ্যাঁ জান্নাত, আবার তুমি কেমিস্ট্রি পড়া শুরু করো। সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি ভাঙো, একটা সোডিয়াম পাওয়া যায়, একটা ক্লোরাইড পাওয়া যায়। নাম কি একই থাকে? কম্পোনেন্ট কি একই থাকে? এলিমেন্টস একই থাকে? থাকে না, ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টসে ভাগ হয়ে যায়। এই দেখো এদিকে, দিস ইজ লেসিথিন। লেসিথিনের সাথে পটাশিয়াম এবং সোডিয়াম যুক্ত আছে, ঠিক আছে? তুমি যেটা ভাঙতে চাও, তুমি এটিপিকে দিবা, এটিপিতে যে ভাঙে এই টুকরা আর এই টুকরা। তোমরা আমাকে বলো তো, বাবা মা যদি ভেঙে যায়, সন্তান কি আর বাবা মার সাথে আগের মতো থাকতে পারে? পারে না। এই যে সোডিয়ামটা, পটাশিয়ামটা দেখো এই যে খুলে গেছে, খুলে আলাদা হয়ে গেছে। সোডিয়ামটা দেখছো, এই দেখো সোডিয়ামটা খুলে আলাদা হয়ে গেছে, দেখছো? তাহলে এবার ছবিটা দেখো। যে কোনো একটা মতবাদ পড়ার সময় আমরা পড়ি এটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর এইটা কি? মাটিস্থ পানি, তাই না মুহিব? তাহলে এবার দেখ, এই যে লেসিথিন, এখানে এখানে একটা সোডিয়াম আছে, এখানে একটা সোডিয়াম, ধর ক্লোরাইড আয়ন, হ্যাঁ। এখানে কিন্তু আমরা ভুল করছি, হ্যাঁ, দুইটা আয়ন দিছি। দুইটা আয়ন যদি কোষের মধ্যে যায়, এখানে শেষ, কোষ তো মরে যাবে। দেখো আমরা সোডিয়াম দিছি আর একটা ক্লোরাইড আয়ন দিছি, ঠিক আছে মুহিব? কারণ সোডিয়াম ক্লোরাইড আকারে পরিবহন হইতে পারে না, আয়ন আকারে পারে। সো এই জিনিসটার নাম কি মুহিব? লেসিথিন। এখন এটিপি এসে করবে কি, তাদের এই জায়গায় ভাঙবে। কিভাবে? দেখ, এটিপি এসে যখন ভাঙে, তার আগে কিন্তু এই পুরো লেসিথিনটাকে ঘুরায় দেয়। লেসিথিনটাকে কি করে? ঘুরায় দেয়। তাহলে বলো তো এরপরে ছবিটা কেমন হবে? এটিপি যদি এখানে আসে, এটিপি আসলো, এসে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে এরকম ঘুরে যাবে না প্রথমে? প্রথমে সোডিয়ামটা কোথায়? এই যে এখানে আসবে না? পটাশিয়ামটা তাহলে একটু ঘুরে এই যে এখানে আসবে না? সরি, ক্লোরাইডটা এখানে আসবে কিনা? আসলো কি না? তাহলে এটিপি ভাঙার জন্য আসছে, প্রথমে ঘুরে গেছে, ঘুরে যাওয়ার পর এই যে এবার দেখো এই জায়গায় ভেঙে গেছে। এটার নাম কোলিন, এটার নাম ফসফোটাইডিক অ্যাসিড। এটা খুলে যাবে এখান থেকে, এটা খুলে যাবে এখানে। আগে কোথায় ছিল? মাটিস্থ পানি থেকে ছিল না এরা? এখন দেখো তো এগুলো এদিকে আসছে কিনা, দেখছো? এই জিনিসটা কারা কারা বোঝো নাই বলো? আমি আরেকবার মনে মনে বলি, তোমরা কানে কানে শুনে নাও, ওকে মহিম? কোষ ঝিল্লিতে ফসফোলিপিড থাকে, সেভাবে উদ্ভিদের কোষ ঝিল্লিতেও ফসফোলিপিড আছে। এর নাম হলো লেসিথিন। লেসিথিন ভেঙে গেলে সবসময় দুইটা জিনিস তৈরি হয়, কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড। তো ভাঙতে হলে এটিপি লাগে। ইউজুয়ালি যেটা হয়, মাটিস্থ পানির এই বিভিন্ন আয়নগুলো লেগে আছে তার সাথে, এটিপি আসছে, ভাঙার আগে ঘুরে গেছে। হয় না, তুমি যদি কোনো একটা জিনিসকে যদি ভাঙতে চাও, ওটা নড়াচড়া করবে কিনা? ঘুরে গেছে, এই পাশে চলে আসছে। যেই না মাঝখান বরাবর ভেঙে গেছে, কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিডে ক্লোরাইড এবং সোডিয়াম মুক্ত হয়ে গেছে। তোমরা বলো তো, ভেতরে নেট চার্জের পরিমাণ বাড়লো না কমলো?
ওই দেখো নেট চার্জ সেম আছে, মানে সোডিয়াম একটা বাড়ছিল পজিটিভ আয়ন, কিন্তু আলটিমেটলি একটা নেগেটিভ আয়ন এসে এটাকে নিউট্রাল করে ফেলছে। নেট চার্জ সেম না? তাহলে পরীক্ষায় আসবে বলো তো লেসিথিন মতবাদে বাহক হিসাবে কোন অণুটি কাজ করে বলো তো? লেসিথিন মতবাদে বাহক হিসাবে কে কাজ করে? ইয়েস, লেসিথিন। লেসিথিন মতবাদে লেসিথিন ভেঙে কি কি হয়? কোলিন ফসফোরাইডিক অ্যাসিড। লেসিথিন মতবাদ সক্রিয় না নিষ্ক্রিয় মতবাদ বলো তো? কোলিন মানান সি দিয়ে শুরু হয়, সক্রিয় মতবাদ। বন্ধুরা ঠিক আছে, তাহলে আমরা লুকোলের মধ্যে লুটা পড়ছি। এবার আরেকটা মতবাদ পড়ি, লুকো। তাহলে কো ট্রান্সপোর্ট পড়বো। একটু ভালো করে দেখো, এখানে ট্রান্সপোর্ট হবে। তোমরা আমাকে বলো তো কো ট্রান্সপোর্ট মানে কি? একসাথে ট্রান্সপোর্ট হওয়া না? একসাথে দুইটা জিনিসের ট্রান্সপোর্ট কিনা? কো মানে পার্টনার। কারা কারা ট্রান্সপোর্ট হবে? এই যে সামনে গিয়ে বলছে যে একটা প্রোটন, এটাকে আমরা চিনি, আর একটা অ্যানায়ন, এটা যে কোনো অ্যানায়ন হইতে পারে, ঠিক আছে? বাট একটা যে প্রোটন, পজিটিভটা যে প্রোটন আর অ্যানায়নটা যে যে কোনো কিছু হইতে পারে, এটা এখানে বলছে যে কো ট্রান্সপোর্ট হয় এই দুটো একসাথে। আবার বন্ধুরা আমাকে বলো তো যে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যদি একসাথে ট্রান্সপোর্ট হয়, একদিকে ট্রান্সপোর্ট হবে নাকি বিপরীত দিকে ট্রান্সপোর্ট হবে বলো? একদিকে ট্রান্সপোর্ট হবে নাকি বিপরীত দিকে? এদিকে পজিটিভ যাইতেছে, এদিকে নেগেটিভ যাইতেছে, এরকম কিনা? একদিকে, সেম দিকে হবে। নেগেটিভ পজিটিভ মিলে নিউট্রাল, যেদিকে যাক না কেন সেম দিকে, এই জন্য বলছে কো মানে একসাথে, ঠিক আছে? তাহলে আমরা এবার গল্পটা শুনি। খুবই পুরাতন গল্প, কিন্তু আমি সবসময় বলি আমার এই গল্পটা। দেখো, এটা কোষ ঝিল্লি। এবার কিন্তু এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা উদ্ভিদ কোষ, আর হচ্ছে মাটিস্থ পানি, মাটি এটা, হ্যাঁ মুহিব। এখন যদি আমি তোরে প্রশ্ন করি, উদ্ভিদ কোষের ভেতরে প্রোটন আছে, প্রোটন হঠাৎ করে তার একদিন বাপকে বলছে আব্বা বিয়ে করব, কান বড় হইছে, শিং হইছে, প্রোটন বলছে তার বাপরে আব্বা বিয়ে করব। এখন গল্প শুনছো না? হ্যাঁ, ভেরি গুড। এফআরপিতে বলছিলাম এটা। কেন এটা আবার বলতেছি? কারণ আমার স্টুডেন্টরা সবসময় সেম গল্পের ভেতরে যায়, বারবার গল্প চেঞ্জ করার তো কোনো মানে হয় না, আবার রিভিশন হয়ে যায়। প্রোটন তার বাপরে বলছে আব্বা বিয়ে করবো, উদ্ভিদ কোষের ভেতরে। এর বাপ করছে কি, এমন এক চড় দিছে, প্রোটন দিছে উড়ে এসে কোথায় পড়ছে বলতো? উদ্ভিদ কোষের বাইরে, তাই না মহিম? এটা কি ভালো জিনিস হইল না। বিয়েই শুধু করতে চাইছে, জমি চাইছে, বাপকে বলছে আইফোন 16 কিনবো, অ্যাপল ইন্টেলিজেন্স আছে, টাকা লাগবে দেন, বিয়ে করতে চাইছে, অপরাধ করে নাই। মহিম আবার ভাবতো প্রোটন যদি বাইরে চলে যায়, ভেতরে প্রোটনের পরিমাণ কমছে নাকি বাড়ছে? তাই বলো, এখন মাথা খাটাও। পরে জিজ্ঞেস করলে পারবা না, এখন স্টেপ বাই স্টেপ জিজ্ঞেস করি। ভেতরে প্রোটন কমছে, বলো তো ভেতরে অ্যাসিড বাড়ছে না অ্যাসিড কমছে? বলো তো অ্যাসিড বাড়ছে না কমছে? ওই দেখ আবার লিখছে বাড়ছে। ব্যাটারা প্রোটন মানে অ্যাসিড, ভেতরে প্রোটন কমছে মানে অ্যাসিড কমছে, পিএইচ বাড়ছে। মানে মানে ওদের ব্যাপারটা এরকম। আচ্ছা, মেডিকেলে তো সব মুখস্থ করতে হয়, ভাবাভাবির তো কিছু নাই, মানে যা 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 তা না। ভেতরে প্রোটনের পরিমাণ কমছে, অ্যাসিড কমছে, পিএইচ বাড়ছে, ঠিক আছে? ভেতরের পিএইচ এর এখন অবস্থা, পিএইচ বাড়ছে, কারণ অ্যাসিডিটির অপোজিট হচ্ছে পিএইচ। ওকে, বাইরে কি উল্টা না? প্রোটন বাড়ছে মানে অ্যাসিড বাড়ছে, তার মানে পিএইচ কমছে, কমছে না? আচ্ছা, তোমরা এখন আমাকে আরেকটা জিনিস বলো তো, ভেতরে এবং বাইরের মধ্যে কি একটা কেমিক্যাল বা ইলেকট্রোকেমিক্যালের বা চার্জের পার্থক্য ক্রিয়েট হয়েছে কিনা বলো তো? বলো বলো, চার্জের পার্থক্য ক্রিয়েট হয়েছে কিনা? কোন চার্জের পার্থক্য ক্রিয়েট হয়েছে? বাইরে পজিটিভ বাড়ছে, ভেতরে কিন্তু পজিটিভ কমছে। ভেতরে পজিটিভ কি হয়েছে? চড় দিয়ে বাইর করে হয়েছে, ভেতরে পজিটিভ কমছে, তাই না? বন্ধুরা বলো তো, ভেতরে যদি পজিটিভ কমে, এই যে চার্জের পার্থক্য বা ইলেকট্রিক্যাল পার্থক্য হইল বা বিভব পার্থক্য ক্রিয়েট হইল, এবার বলো তো ভেতরে ছুটে কে আসবে? তোমরা বলো।
ভেতরে ছুটে এবার কে আসবে? ওই জায়গায় একজন বলতেছে নেগেটিভ, একটু চিন্তা করতেছেন না, ভেতর থেকে পজিটিভ বাইরে চলে গেছে, ভেতরে পজিটিভ কমছে। পজিটিভ যদি কমে, এই যে দেখো ক্যাটায়ন বা পজিটিভ চলে আসছে। এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে প্রথম যেটা ছিল এটা চর দিয়ে বাইর করছে না, এটা সক্রিয় পরিবহন না? তোমরা বলো আমাকে, প্রথম যেটা চর দিয়ে বাইর করছে এটা সক্রিয় পরিবহন না? এটিপি লাগছে না এখানে? কেরিয়ার প্রোটিন এই যে লাগছে কিনা মহিম, এখানে লাগছে কিনা? তোমরা এবার আমাকে বলো তো যে পরের যেটা গেল এইটা কোন প্রক্রিয়ায় গেল? সক্রিয় না এর মাধ্যমে নিষ্ক্রিয় প্রক্রিয়া? বলো বলো। নিষ্ক্রিয় প্রক্রিয়ায় গেল। এইটার জন্য কিচ্ছু লাগলো না, তোমার ঘাটতি, তোমার টাকা নাই, তোমার বাড়িতে ছুটে ছুটে তোমার যাইতে হবে টাকা আনতে, ঠিক কিনা মুহিম? তোমরা এবার আমাকে বলো তো এই যে উপরে যেটা পোর্ট মানে গেছে, নিচে যেটা গেছে, দুইটা কি ইউনিপোর্ট না? ইউনিপোর্ট না? ইউনি মানে একা, পোর্ট মানে ট্রান্সপোর্ট। একা ট্রান্সপোর্ট হইলো কিনা? ভবিষ্যতে যদি দুইজন একই দিকে যায়, এই যে দেখো প্রোটন এবং অ্যানায়ন, ওইটার নাম কি? ইউনিপোর্ট না কো ট্রান্সপোর্ট? কো ট্রান্সপোর্ট। বন্ধুরা এবার চলে আসো, বাড়ি থেকে পজিটিভকে বাইর করে দিছে, দোষ কোনো করে নাই, বিয়েই করতে চাইছিল। প্রোটনের মা এবার কান্নাকাটি শুরু করছে, প্রোটনের মা অন্ধ, কান্নাকাটি শুরু করছে, আমার ছেলে বিয়েই তো করতে চাইছিল, আইফোন 16 তো চায়নি, কেন বাইর করে দিলেন? বাপ পড়ছে তো বিপদে, এখন বাপ তো রাগের মাথায় চড় মারছে, বাপ এখন খবর পাঠাইছে যে ছেলেরে নিয়ে আসো। ছেলেরে তো খুঁজে পাওয়া যাইতেছে না, ছেলের মতো ধরে একটা নিয়ে আসো, কারণ ছেলের মা তো অন্ধ, বুঝতেই পারবে না। দেখছো, পজিটিভটারে বাইর করে দিছিল, তাহলে ছেলেও কি পজিটিভ নিয়ে আসতে হবে না? এই বলো, ছেলেও পজিটিভ দেখো নিয়ে চলে আসছে। মা কি বোকা? মা কি ছেলের গায়ের গন্ধ চেনে না? ছেলের গায়ে স্পর্শ করলে বুঝতে পারবে না? মা বলতেছে এটা তো আমার ছেলে না। বাপ পড়ছে আবার বিপদে, বাবা আবার খবর পাঠাইছে তার আপন ভাইয়ের কাছে, প্রোটনের চাচার কাছে, তাই না মহিম? এই দেখো প্রোটনের চাচা, বুড়া, বুড়া মানে কি? অ্যানায়ন। বুড়া মানে অ্যানায়ন। প্রোটনের চাচা, প্রোটনের চাচাকে বলছে যে এই অবস্থা, তোর ভাবির এই অবস্থা, খবর খারাপ হয়ে গেছে, নিয়ে আয়, কিছু বুঝতেছে না। প্রোটনের চাচা এই যে প্রোটনকে গিয়ে বলতেছে চল ভাতিজা একসাথে বাসায় যাই, বিয়ে পড়াই তুমি, বাসায় গিয়া বিয়ের ব্যবস্থা করব। তো ভাতিজা বলছে ভয় লাগতেছে, বাসায় গিয়ে আবার চল মারে। কোনো চিন্তা করবি না, আমি তোর সাথে আছি। এই দেখো চাচা, বুড়া চাচা মানে অ্যানায়ন আসতেছে, ভাতিজা মানে তরুণ পজিটিভ যে বাড়ি থেকে চলে গেছিল সে দেখো আসতেছে। তাহলে বলো পজিটিভ আসলো, নেগেটিভ আসলো, একই সাথে আসলো, মানে কি কো ট্রান্সপোর্ট হইলো। এটার নামে কি? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট না? এই বল, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট কিনা? এবার তোমরা আমাকে বলো, এখানে কতগুলো ব্যাপার আছে, তোমরা একটু চিন্তা করে দেখো। এইটাকে, এই পজিটিভটাকে কেন নিয়ে এসেছিল বলো তো? আয়নের পার্থক্যটা দূর করতে না? আয়নটাকে ব্যালেন্স করতে নিয়ে এসেছিল না? একটু চিন্তা করে দেখো তো। এই বলো এদিকে। আর এই যে এখন আবার যে প্রোটনটাকে ধরে নিয়ে আসলো, বলো তো এটা কি পিএইচটাকে ঠিক করতে নিয়ে আসলো না? পিএইচটাকে ঠিক করতে নিয়ে আসলো না? প্রোটন বের হয়ে গেছিল, পিএইচটাকে ঠিক করতে নিয়ে আসে। তাহলে আলটিমেটলি বলো তো প্রোটন প্রোটনের জায়গায় চলে আসলো, কিন্তু কোষের মধ্যে কারা আসলো? পটাশিয়াম বা একটা ক্যাটায়ন আসলো, একটা অ্যানায়ন আসলো, আসলো কি না? কোষের তাতে কিছু যায় আসলো? আসলো কি না? কোষের তাতে কিছু যায় আসলো? আসলো না। দেখছ কি খেলাটা খেললো এরা? মানুষের চোখে ধুলা দিয়ে তারা কি করলো? নিজেদের চাহিদাও ফিল আপ করলো, মানুষও দেখলো নাটক। বন্ধুরা, দিস ইজ প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কোনো প্রশ্ন যদি এখানে করে এবং তোমরা যদি আটকে যাও, তোমাদের খবর আছে। সাইটোক্রোম পাম মতবাদ, সাইটোক্রোম পাম মতবাদে আমি তোমাদের আজকে যাহা পড়াবো খুব কঠিন কিছু না, যদি মনে রাখতে পারো মনে রাখতে পারো, যদি মনে না রাখতে পারো মনে রাখার ট্রাই করবা। তোমাদের আমি একটা ছবি দেখাই, জাস্ট দেখো। বলো তো এটা কি মাটি না? এটা উদ্ভিদের কোষ না? এই যে মাঝখানে এটা কি কোষ ঝিল্লি না? তোমরা তো জানো কোষ ঝিল্লিটাতে ফসফোলিপিড বাই লেয়ার আছে কিনা?
তাহলে আমি এবার দিই, এটা মাটি না মুহিব? এটা উদ্ভিদের কোষ না, কোষের সাইটোপ্লাজম না? তাহলে এটা কোষের সাইটোপ্লাজম। এটা মাটি, এটা কোষের সাইটোপ্লাজম। তাহলে তোমরা আমাকে বলো তো, সবাই বলো, এই যে আমি যে ছবিগুলো আর্ট করতেছি, এগুলো কিসের ছবি আর্ট করতেছি? মুহিব, কিসের ছবি আর্ট করলাম? ফ্লুইড মোজাইক মডেল। এই দেখো, মুহিব ভাইকে সামনে আনেন। মুহিব ভাই ম্যারিড। ফ্লুইড মোজাইক মডেল আমি আর্ট করলাম না? আবার দেখো তো একটু ভালো করে, যদি চিন্তা করে পাও তাইলেই পারবা, না পারলে এটা সারাদিন বুঝলেও বুঝবা না। এটা মাটি না মুহিব? তাহলে এটা কি উদ্ভিদ কোষ না? তাহলে মাটি থেকে উদ্ভিদ কোষে কোনো কিছু যাওয়ার দরকার আছে, আছে কি না? আছে কি না? মাঝখানে যে দেয়ালটা দেখতেছো, এই দেয়ালটার নাম কি? কোষ ঝিল্লি, ঠিক কিনা? সেম জিনিসটা আমরা এই জায়গায় করছি। বলো, এটা কি মাটি না? এইটার মতো এটা মাটি না? এই জায়গার মধ্যে এটা কি কোষ কোষের সাইটোপ্লাজম না? আর মাঝখানে এটা কি? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিতে দেখো লেয়ার কয়টা, এই দেখো এখানে একটা লেয়ার ফসফোলিপিডের, এখানে একটা লেয়ার ফসফোলিপিডের, বাই লেয়ার। বাট আমি যদি অঞ্চলের কথা বলি, বলতো এইটা একটা অঞ্চল, এই যে মাঝখানে এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল না? তাহলে একটা অঞ্চল, দুইটা অঞ্চল, তিনটা অঞ্চল, এটা ভেদ করে কোনো কিছুকে ভেতরে যাইতে হয় সাইটোপ্লাজমে, ঠিক কিনা? ঠিক কিনা বন্ধুরা? এই তিনটা অঞ্চল ভেদ করে যাইতে হয়, সেই তিনটা অঞ্চলের ছবি কিন্তু এইটা। তাহলে বলো তো এই অঞ্চলটা কি? মাটি না? বলো তো এই যে এখানে এটা কি বলো তো? এই যে এইটার মতো কোষ ঝিল্লি না? তাহলে কোষের অভ্যন্তর না এই অঞ্চলটা? সাইটোপ্লাজম না? তাহলে কোনো কিছু এখান থেকে আমরা কোষের সাইটোপ্লাজমে নিয়ে আসবো, আসবো কি না? তাহলে মাঝখানে যেটা কোষ ঝিল্লি না? কোষ ঝিল্লির এইটা একটা অঞ্চল না মহিম? এইটা একটা অঞ্চল না? এইটা একটা অঞ্চল না? তাহলে এইটা ভেদ করে চলে আসবে। এই তো সিম্পল। তোমরা কি জিনিসগুলো বুঝছো? তোমরা কি জিনিসটা বুঝছো যে কোষ ঝিল্লিরই আসলে এটা একটা বড় রূপ, যেখানে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় এটা পার হওয়ার জন্য। বন্ধুরা বলো, তোমরা বুঝতেছো কি না? কারণ এইটা পড়ানোর পরে আমি একটা ব্রেক দেবো। আমার তো মাত্র 1 ঘন্টা হয়েছে, মুই 4টা বাজে কেবল। হাত, পড়াই শেষ হয়ে গেছে। আজকেও তোমাদের সেম অবস্থা হবে, 5টার আগে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি এটা পড়াই 5-6 মিনিটের একটা ব্রেক নেব, নিয়ে আবার আইসা শেষ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে দিবা, বেশি বেশি পড়বা। তাড়াতাড়ি শেষ করলে আবার আমি কম পড়াবো, মজা হবে না? ভাই আপনি যতই পড়ান, বাসায় গিয়ে তো ঠিকই পড়তে হয়, মাপ তো পাওয়া যায় না। বন্ধুরা বলো তো, কোষ ঝিল্লি দিয়ে মাটি থেকে যদি কোষের অভ্যন্তরে কিছু নিয়ে যাইতে চাও, তাহলে এটা পার করতে হবে। এখানে দেখছো কারা আছে? এখানে আয়রন দ্বারা তৈরি সাইটোক্রোম থাকে 3টা। কি থাকে মহিম? 3টা সাইটোক্রোম থাকে কোষ ঝিল্লিতে। 3টা সাইটোক্রোম থাকে। ক্রোম মানে রঙিন জিনিস। সাইটো শব্দের অর্থ সাইটোপ্লাজম, এটা তো একটা সাইটোপ্লাজম। তাহলে বলো তো কয়টা সাইটোপ্লাজম থাকে? 3টা। ভেতরের দিকে কোষ ঝিল্লির দিকে থেকে বাইরের দিকে তুমি যদি যাও, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এ। কয়টা সাইটোক্রোম? 3টা সাইটোক্রোম। ওকে, বি সি এ, এটা এভাবে মনে রাখতে পারো, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। ভেতর থেকে বাইরের দিকে, মায়ের পেটের ভেতর থেকে বাইরের দিকে আমরা যতই যাই, প্রথমে আমরা শিশু থাকি, প্রথমে আমরা বেবি বা নবজাতক থাকি, তারপর আমরা চিলড্রেন, আচ্ছা যাই হোক, শিশু কিশোর থাকি, তারপর আমরা অ্যাডাল্ট হয়ে যাই। তোমাদের কি এটা মনে থাকবে? বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, ভেতর থেকে বাইরের দিকে থাকে। সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। ওকে, এবার বলো তো, যদি কখনো জিজ্ঞেস করে সাইটোক্রোমে কোন আয়ন থাকে, আমি শুধু প্রশ্ন করব, তোমরা প্রশ্নের উত্তর দিবা। হ্যাঁ, সাইটোক্রোমে কোন আয়ন থাকে?
বলো, ভালো করে দেখো। আয়রন থাকে। এরপরের প্রশ্ন, সাইটোক্রোমে আয়রন কোন অবস্থায় থাকে? 3+ নাকি 2+? বলো। এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে দারুণ হবে। পণ্ডিতরা বলে বোথ। হ্যাঁ, এত পাণ্ডিত্য দেখানো যাবে না, তাহলে পরীক্ষার হলে খবর হয়ে যাবে। ওকে, সবসময় 3+ অবস্থায় থাকে। বুঝতে পারছো? একবারে ম্যাক্সিমাম ইলেকট্রন দান করে একবারে ম্যাক্সিমাম পজিটিভিটি নিয়ে থাকে। আবার বলো, সাইটোক্রোমে কোন আয়ন থাকে? আয়রন। আয়রন কোন অবস্থায় থাকে সাইটোক্রোমে? 3+ অবস্থায় থাকে। তাহলে তোমরা এবার বলো তো, আয়রন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে আয়রনটা তখন 3+ থেকে কি প্লাস হবে? 2+ হবে। এবার তোমরা আমাকে বলো তো, আয়রনটা জারিত হইল নাকি বিজারিত হইল? ইলেকট্রন গ্রহণ করে জারিত হইল না বিজারিত হইল? জারণ বিজারণ এরা এখনো কিছু শেখে নেই। চিন্তা করো, এরা আবার মানে চিন্তা ভাবনা করতেছো না। ইলেকট্রন ছাড়ন মানে জারণ, ইলেকট্রন তাহলে গ্রহণ মানে বিজারণ, তাই না? উপরে তো লেখা আছে, ছবিটা দেখছো? তাহলে এটা হলো জারিত লৌহ 3+ যখন অবস্থায় থাকে। একটা ছাড়ছে, তিনটাই ছাড়ছে, একটা জারিত অবস্থায় আছে। ওজন গ্রহণ করে 2+, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে না, তাহলে তো বিজারিত অবস্থায় সে আছে না? মাথাটা একটু যে খাটাবা, ইলেকট্রন ছাড়ন ইকুয়াল জারণ, এভাবে মনে রাখো। এগুলো কি তোমাদের পড়ানো লাগবে নাকি? খুব পণ্ডিতরা আছো আমার কোর্সের মধ্যে, এগুলো তো তোমাদের পড়ালে তোমরা মাইন্ড করো, রাজীব ভাই কি পড়ায় এগুলো। দেখো, 3+টা তখন 2+ হয়ে যায়। তোমরা আমাকে বলো, সে 2+ কি ইলেকট্রন নিজের কাছে রাখবে না? সবসময় আবার তার পাশে যে 3+ আছে অন্য সাইটোক্রোমের যে 3+ অবস্থা আছে তাকে দিয়ে দেয়। তো এভাবে আলটিমেটলি ইলেকট্রনটা পরিবহন হয়। তাহলে এখন আমি প্রশ্ন করি, বলো তো, সাইটোক্রোম পাম্প মতবাদে সাইটোক্রোমগুলো আসলে কি পরিবহন করে? ইলেকট্রন নাকি অন্য কিছু? তোমরা আমাকে বলো। ইলেকট্রন পরিবহন করে। সাইটোক্রোম পাম্প মতবাদে ইলেকট্রনগুলো আসলে এই সাইটোক্রোম হয়ে পরিবাহিত হয়। একটা জিনিস বলো তো আমাকে, কোনো কারণে যদি ইলেকট্রনটা এই দিক থেকে এদিকে, কোষের ভেতরের দিক থেকে বাইরের দিকে পরিবহন হয়, তোমরা আমাকে বলো, তাহলে বাইরের দিক থেকে ভেতরের দিকে একটা কি নেগেটিভ আয়ন পরিবহন হবে না? এই বলো, ভেতর থেকে বাইরের দিকে যদি একটা নেগেটিভ ইলেকট্রন পরিবহন হয়, ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে এদিক তো নেগেটিভ কমে যাচ্ছে, তাহলে বাইরের দিক থেকে একটা নেগেটিভ ভেতরের দিকে তখন যাওয়া শুরু করবে। সিম্পল। এই যে দেখো মুহিব, এই যে ইলেকট্রনটা দেখছো, এই জায়গা থেকে ইলেকট্রনটা বের হয়ে এখানে আসছে, এসে এই যে ঢুকছে, ঢুকে যে এই পাশে যাচ্ছে, এই যে দেখো এখন ইলেকট্রনটা এখানে চলে আসছে। তুমি খেয়াল করছো এই যে অ্যানায়নটা তখন ও নেগেটিভ, এখান থেকে এই সাইটোক্রোমে ঢুকছে, সাইটোক্রোম থেকে ঢুকে এখানে, এখান থেকে এই যে দেখো এখানে, এখান থেকে এই যে দেখো এখানে, এখান থেকে এই যে দেখো এখানে হয়ে দেখো ভেতরের দিকে চলে আসছে। বন্ধুরা, তোমাদের আমি যা শেখাবো পরীক্ষা তাই আসবে। বলো, সাইটোক্রোমে আয়রন থাকে। আয়রন জারিত অবস্থায় থাকে নাকি বিজারিত অবস্থায় থাকে? এই আবার বলে বিজারিত। 3+ জারিত অবস্থায় থাকে, বুঝছো? যারা পারতেছো না মনে রাখতে আমি শেখাই দিই। 3+, হ্যাঁ, জারিত। বলো তো, একটা বর্ণ, দুইটা বর্ণ, তিনটা বর্ণ, 3+, তাই না? এভাবে মনে রাখো। 3+ অবস্থায় থাকে মানে একবারে ম্যাক্সিমাম দান করা অবস্থায় থাকে। ভালো জিনিস তো এটা, 3+। আমি কিন্তু একটু সময় নিচ্ছি এখানে, কারণ এখানে আজকে আমি এতদিন যা পড়াই নাই সেগুলো পড়াবো। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজিটা গতবার যা কমপ্লেক্স, তার আগের বার কমপ্লেক্সিটি শুরু হয়েছে, গতবার আরও বেশি হয়েছে, এবার আরও বেশি হতে পারে। কারণ এবার যারা প্রশ্ন করবে বুঝতেই পারতেছে এই প্রশ্নের মধ্যে অনেকগুলো বিষয় নাই, কাউরে খুশি করার বিষয় নাই। 2 নম্বর হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর জন্য, বা মানে হয় না পরীক্ষা অ্যাটেন্ড করলে 40+ পাওয়া যায়, এই জিনিসগুলো থাকবে না। সো এই জিনিসটা মনে রাখবা। এই দেখো এখানে মই শেষ করতেছি, 3 মিনিটের মধ্যে আমি শেষ করবো। দেখো এই টপিকটা 3 মিনিট। স্টপওয়াচ চালু করো মহিম। বলো, সাইটোক্রোম কোথায় থাকে? কোষ ঝিল্লিতে। সাইটোক্রোম কয়টা থাকে? 3টা। ভেতর থেকে বাইরের দিকে কি কি? বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। ওকে, সাইটোক্রোমে কোন আয়ন থাকে? আয়রন।
আয়রন কোন অবস্থায় থাকে? 3+ বা ম্যাক্সিমাম দাতা অবস্থায়। তাহলে 3+, 3 বর্ণ কি জারিত, তাহলে সাইটোক্রোমের মধ্যে আয়রন সবসময় কি অবস্থায় থাকে? জারিত অবস্থায় থাকে। তোমরা আমাকে বলো তো, এই জারিত অবস্থায়টা 2+ হয় মানে কি? কি গ্রহণ করে? ইলেকট্রন গ্রহণ করে, ঠিক কি না? তাহলে বলো তো সাইটোক্রোমের আসলে কাজ কি? ইলেকট্রন পরিবহন করা। তাহলে প্রশ্ন হলো কোন দিক থেকে কোন দিক থেকে? কোষের ভেতরের দিক থেকে কোষের বাইরের দিকে। এদিক থেকে ইলেকট্রনটা এদিকে চলে আসে, তাই না? তাহলে বলো তো এই ইলেকট্রনটা কোথাও না কোথাও থেকে আসছে কি না? এর কাছে যে ইলেকট্রনটা আসলো, আসে যাচ্ছে এদিকে, এই ইলেকট্রনটা কোথা থেকে আসে? খুবই সিম্পল, কোষ ঝিল্লির ভেতরের তলায়, যে বলছে কোষ ঝিল্লিতেই আর কি, কোষ ঝিল্লির এই তলটার দিকে এটা ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া হয়। কি হয়? ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। হাইড্রোজেন বের হয়ে আসে, হাইড্রোজেনটা প্রোটনে পরিণত হয়, তাহলে প্রোটনের ইলেকট্রনটা বাইরে আসে। তাহলে বলো তো এবার কোষ ঝিল্লির কোন তলের দিকে ইলেকট্রন তৈরি হয়? ভেতরের তল থেকে বাইরের তলের দিকে যাচ্ছে, তার মানে ইলেকট্রন প্রোডাকশন কোন দিকে হয়েছে? ভেতরের তলে। কোষ ঝিল্লির ভেতরের তলে ইলেকট্রন প্রোডাকশন হয়েছে, তাই না? এবার বলো তো কিসের মাধ্যমে ইলেকট্রন প্রোডাকশন হয়েছে? ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ার মাধ্যমে, ঠিক না? ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ার মাধ্যমে। প্রিয় বন্ধুরা, যখন ভেতরের তল থেকে বাইরের তলের দিকে, খেয়াল করো ও কিন্তু কোষ ঝিল্লিতেই আছে। কোথায় আছে মুহিব? ইলেকট্রন কিন্তু কোষ ঝিল্লির মধ্যেই থাকবে, ও কোষ ঝিল্লিতেই ছিল, কোষ ঝিল্লিতে থাকবে। কিন্তু প্রশ্ন হলো ইলেকট্রনটা যখন ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া উৎপন্ন হয়ে সাইটোক্রোমে প্রবেশ করে, বি পর সি, সির পর এ, এ থেকে দেখছো বের হয়ে ওই কোষ ঝিল্লির বাইরের তলে থাকে। ও কিন্তু বাইরে যায়নি, মাটিতে যায়নি। ইলেকট্রন ভেতরে উৎপন্ন হয়েছে, ভেতরের তলে। ইলেকট্রন কোথায়? বাইরের তলে। বাট কোষ ঝিল্লিতেই কিনা? কোষ ঝিল্লিতেই কিনা? পরের প্রশ্ন চিন্তা কর, কিন্তু অ্যানায়নটা বাইরে ছিল, কোষ ঝিল্লির বাইরে ছিল। ওই ইলেকট্রনটা আসতেছিল, দেখেও ভাবতেছে মনে হচ্ছে নেগেটিভ আসতেছে, নেগেটিভ আসতেছে। ও তখন চোখ মুখ বন্ধ করে, আচ্ছা ও তো বাইরেই চলে আসবে মনে হয়, তো ও লাভ দিয়ে আচ্ছা ভেতরে আসে, ও এদিকে আসে, ও এদিকে যায়, এদিকে আসে, ও এদিকে যায়। কিন্তু একটা সময় ও গিয়ে বুঝতে পারে যে ইলেকট্রন তো বাইরে যাচ্ছে না, ইলেকট্রন ধূপ করে গিয়ে এখানে ব্রেক করে ভেতরেই থেকে যাবে। কিন্তু অ্যানায়নে তার ব্রেক নেই। অ্যানায়নটা তখন এখানে না থামতে পেরে ভেতরে গিয়ে চলে আসে। দেখছো বন্ধুরা, এই জিনিসটা বুঝছো তোমরা? তুমি দৌড়ে আসতেছো, আমিও দৌড়ে যাইতেছি, আমি ভাবতেছি তুমি আমার এই পজিশনে এসে থামবা, তাহলে আমি তোমার পজিশনে গিয়ে থামবো, রাইট? কিন্তু তুমি এসে আগে ব্রেক করছো, আমি ব্রেক না করতে পেরে আমি আরো আগে গেছি। সিম্পল ধোকা, মেরে সাথ ধোকা হুয়া। ওকে বন্ধুরা, এবার তোমরা আমাকে এই জিনিসটাই শুধু বলো তো, যে সাইটোক্রোম পাম্প মতবাদে নেগেটিভ আয়ন পরিবহন হইলো নাকি পজিটিভ আয়ন পরিবহন হইলো? প্রথমে নেগেটিভ আয়ন পরিবহন হইলো। এইটা এখানে যত কাহিনী দেখতেছো না, এখানে ধোকা। ইলেকট্রন আসে, এখানে থামে, আর অ্যানায়নগুলো ভাবে মনে আসতেছে, ধূপ করে ভেতরে ঢুকে দেয়। এটা ধোকাবাজি। তাহলে বলো তো এটা কি মতবাদ? এটা হচ্ছে ধোকাবাজি মতবাদ, বুঝছো? তাহলে মনে রাখবা, সাইটোক্রোম পাম্প মতবাদে সাইটোক্রোমের মাধ্যমে অ্যানায়ন ভেতরে আসে। তাহলে বলো তো এটাকে যদি আমি কোনোদিন বলি যে সাইটোক্রোম পাম্প মতবাদের আর এক নাম হলো অ্যানায়ন শ্বসন, অপরাধ হবে? অ্যানায়ন শ্বসন, লবণ শ্বসন, আলাদা নামে বলা যেতে পারে। এই বন্ধুরা, কোষের ভেতরে কি এই অ্যানায়নটা কখনো ছিল আগে মুহেব? তাহলে কোষের মধ্যে কি নেগেটিভিটি বাড়লো না? তাহলে কোষের ভেতরে একটা পজিটিভ আনতে হবে কি না? তোমরা এবার আমাকে বলো তো, নেগেটিভটা আমরা জোর করে নিয়ে এসছি না, ধোকাবাজি করে নিয়ে এসছি না? তাহলে ভেতরে যে পজিটিভ আয়নটা, ভেতরে একটা পজিটিভের ঘাটতি তৈরি হয়েছে, তাহলে পজিটিভকে আস্তে করে টান খেয়ে এই জায়গায় চলে আসছে। দেখছো? এই দেখো পজিটিভ আয়ন। বলো, সাইটোক্রোম পাম্প মতবাদেও সক্রিয় প্রক্রিয়া কোনটি ভেতরে আসে কোষের? নিষ্ক্রিয় প্রক্রিয়া কোনটি আসে বলো? নিষ্ক্রিয় প্রক্রিয়ায় পজিটিভ আয়ন, সক্রিয় প্রক্রিয়ায় নেগেটিভ আয়ন। আচ্ছা, 2-3টা প্রশ্ন করি, প্রশ্ন করার পরে আমি শেষ করি। সাইটোক্রোম পাম্প মতবাদের আর একটা নাম কি বলতো? সাইটোক্রোম পাম্প মতবাদ আর একটা নাম কি? লুন্ডেগার্ডের মতবাদ, তাই না? লুন্ডেগার্ডের মতবাদ। এটা আরেকটা নাম কি? লবণ শ্বসন বা অ্যানায়ন শ্বসন, বিভিন্ন নাম এটা বলা যেতে পারে। বলতো সাইটোক্রোমগুলো কি কি ছিল? বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। কোন দিক থেকে কোন দিক থেকে?
ভেতর থেকে বাইরের দিকে, ঠিক কিনা? 2 নম্বর বলো তো এখানে ইলেকট্রনের উৎস কি? ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া না মুহিম? কোথায় ঘটে? কোষ ঝিল্লির ভেতরের তল, নট কোষের ভেতরের তল, কোষ ঝিল্লির ভেতরের তল, তাই না মুহিম? আচ্ছা 3 নাম্বারটা বলো তো এখানে সক্রিয় প্রক্রিয়া তাহলে কে প্রবেশ করতেছে? অ্যানায়ন। নিষ্ক্রিয় প্রক্রিয়া কে প্রবেশ করতেছে বলো তো? ক্যাটায়ন, রাইট? এবং লাস্ট যেটা সেটা হলো 5 এবং 6। লাস্ট যেটা কি মুহিম, কি কইতে চাইছিলাম? ও আচ্ছা, বলো তো জারিত আয়রন কোনটা আর বিজারিত আয়রন কোনটা? বলো তো, বলো বলো। আরে আমি এখানে তো মেলা ট্রিকের মাধ্যমে মনে রাখি, বুঝছো মুহিম? 2+ যেটা, তাহলে এটা আমি বলি বিজারিত লৌহ। বিজারিত তো কয়টা বর্ণ? 4টা। দেখো 2 4-এর মধ্যে 2 2 4, দেখছো? তাহলে এই 2 মানে কি? Fe2+ এর কথা বলতেছে। মনে থাকবে জোড়গুলা হচ্ছে বিজারিত, Fe2+ বিজারিত, Fe3+ কি জারিত। বন্ধুরা মনে থাকবে? ওকে, একটা ছোট ব্রেক দিই, হ্যাঁ? আমি একটু কফি টফি খাই, মাথাটা জ্ঞানের ভারে ভারী লাগতেছে, কিছুক্ষণ পরে এসে আমি জ্ঞানগুলো তোমাদের দিয়ে দিব। ওকে, বিশেষ কোনো পরিবর্তন ঘটে নাই, বুঝছো, এই বইটার মানে এই চ্যাপ্টারটার আর কি। এখন তোমাদের আমি একটু বলি যে তোমরা এখন এই যে আমি যখন ব্রেক দেবো, ব্রেকের সময় তোমরা কি পড়বা? তোমরা পড়বা হচ্ছে লবণ পরিশোষণের প্রভাবক সমূহ। না বুঝলে প্রশ্ন করো পরে, ঠিক আছে? এই প্রচ্ছেদনের আগ পর্যন্ত এই যে প্রভাবকগুলো এখানে ভালো করে একটু পড়াশোনা করো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বুঝছো? পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে এগুলো মনে রাখবা যে কোষ ঝিল্লি পার হইতে আয়নগুলো কয় প্রক্রিয়ায় যাইতে পারে? সুবিধাপ্রাপ্ত ডিফিউশন আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, 3 ভাবে যাইতে পারে। বুঝতে পারছো মুহিব? আমি একটু বলি, কোষ ঝিল্লি অতিক্রম করতে আয়নগুলা ধরা যাক কোষের ভেতর, এই যে দেখ মুহিব, এদিকে বেশি এগুলা, এদিকে কম, স্বাভাবিকভাবে এখান থেকে এখানে ব্যাপন প্রক্রিয়ায় যাবে, এটাকে বলা সাধারণ ডিফিউশন বা সাধারণ ব্যাপন প্রক্রিয়া। কোষের ভেতরে নাই বলে চলে গেছে, ঠিক আছে? তাহলে কোষ ঝিল্লি অতিক্রম করে আমরা একটা পদ্ধতি পাইলাম, সাধারণ ব্যাপন। আর একটা দেখ সুবিধাপ্রাপ্ত ডিফিউশন, মানে এদিকে বেশি এদিকে কম, কিন্তু সমস্যা হয়ে গেছে যে এরা এদিকে যাইতে পারে না, কারণ সাইজগুলো দেখছো তুলনামূলক এগুলোর থেকে বড় না? তাহলে ভেতরে যদি তুমি এমনিতে যাইতে চাও ব্যাপন প্রক্রিয়ায়, তাহলে তোমাকে এমন একটা কিছুর ভেতর দিয়ে যাইতে হবে। এই যে দেখছো ছিদ্র, এই ছিদ্র দিয়ে ঢোকে, এই ছিদ্র দিয়ে বের হয়। এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বের হচ্ছে। তাহলে এরা একটু সুবিধা পাইতেছে না যে আমরা বড় যাইতে পারতেছিলাম না, তাহলে আমাদের একটা রাস্তা বানাই দিছে, টানেল বানাই দিছে, ঠিক কি না? এগুলো ছোট সহজে পার হইতে পারছে, এগুলো বড় পার হইতে পারে না, একটু সুবিধা নিছে। সো দিস ইজ কল্ড সুবিধাপ্রাপ্ত ডিফিউশন বা ফেসিলিটেটেড ডিফিউশন। ডান? সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, অ্যান্ড এইটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি বলতো? এই যে দেখো এদিকে অনেক বেশি না এমনিতেই, এদিকে 2টা না, তাহলে বলো তো তুমি এদিক থেকে এদিকে আসতে কোনোদিন পারবা? এদিকে বেশি তো, অলরেডি বেশি আছে। তারপরেও যদি তুমি এদিক থেকে এদিকে আসতে চাও, তোমাকে জোর করে এটিপি খরচ করে ধাক্কা দিয়ে নিয়ে আসতে হবে না? তার মানে কি? সক্রিয় পরিবহন। তাহলে আজকে আমাকে বলো যে সক্রিয় পরিবহনে কনসেন্ট্রেশনের এগেইনস্টে যাইতে হয় নাকি কনসেন্ট্রেশনের পক্ষে যাইতে হয়? বলো, মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব নাকি নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব? এগেইনস্টে যাইতে হয়। আর এদিকে দেখো না, ব্যাপনগুলোতে দেখো এদিকে বেশি এদিকে কম বলে ওরা চলে গেছে, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়া দেখছো কি অবস্থা? প্রিয় বন্ধুরা পড়ে নাও, আমি তোমাদের সাথে আসতেছি। 1 কোটি বার বুঝে পড়বা লবণ পরিশোষণের প্রভাবক সমূহ। ওকে, আমি আসতেছি।
আসসালামু আলাইকুম। প্রচ্ছদন অঞ্চলটা আছে, প্রচ্ছদন অঞ্চলটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ওটা তোমরা নিজেরাই পড়তে পারো। তারপরও আমি দেখাবো ঠিক কোন জায়গাগুলো তোমরা একটু ভালো করে ফোকাস দিবা, যাতে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারো। আর যে জায়গাটা তোমাদের মনে থাকবে না ওই জায়গাটা আমি ট্রিকের মাধ্যমে বলে দেবো, ঠিক আছে? আমাদের হাতে 5টার আগে 29 মিনিট সময় আছে, ইনশাল্লাহ 29 মিনিটের মধ্যে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজান এখানে শেষ হয়ে গেছে, তোমার ওখানে আজান দিচ্ছে। দেখো, প্রচ্ছদন আমরা শুরু করলাম। প্রচ্ছদনের ইংলিশটা সবার আগে দেখো, দিস ইজ কল্ড ট্রান্সপিরেশন। ট্রান্স মানে ট্রান্সফার হওয়া আর কি। মাটির পানি বায়ুমণ্ডলে যায়, মাঝখানে শুধু গাছ থাকে, মাটিরটা সে নেয়, নিয়ে পাতার মাধ্যমে বের করে দেয়। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দাও তো। পানি কোন পথে বের হবে? স্টোমাটা না, বা পত্ররন্ধ্র না, ঠিক না? তাহলে মানে কি? ইউজুয়ালি পাতার মাধ্যমে বের হয়। শুধু পাতা না, উদ্ভিদের যে কোনো সবুজ অঙ্গেই কিন্তু পত্ররন্ধ্র থাকে, ঠিক আছে? পানি কোন রূপে বের হবে এইটা কিন্তু খুব জরুরি। পানি কিন্তু তরল না, বাষ্প আকারে বের হয়, ঠিক না? প্রস্বেদনের ভিন্ন নাম কি? প্রস্বেদনের ভিন্ন নাম, প্রস্বেদনের ভিন্ন নাম আছে নাকি? ট্রান্সপিরেশনই তো ভিন্ন নাম। এই যে দেখো, বাষ্পাকারে যেহেতু বের হচ্ছে, প্রস্বেদনের আরেকটা নাম আছে, দ্যাট ইজ কল্ড বাষ্পমোচন। মোচন মানে ত্যাগ আর কি, বাষ্প মোচন। ওকে, তাহলে আমরা দেই বাষ্পমোচন। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, এগুলাই। কত ভাগ পানি বের হয়, কত ভাগ কাজে লাগে? 99% পানি বের হয়ে যায়, কাজে লাগে মাত্র 1 ভাগ। টোটাল হচ্ছে 100 ভাগ। দেখছো, অল্প একটু কাজে লাগে। তাহলে বলো তো, বেশিরভাগ পানি যেহেতু বের হয়ে যাচ্ছে, তো গাছের তো এটা ক্ষতি না, খারাপ না। মাঝে মাঝে দেখবা যে 100% পানি বের হয়ে গেছে, গাছ কিন্তু তখন মারা যাবে। তো যাই হোক, বিজ্ঞানী কোর্ডিস এটাকে কি বলেছেন বলো তো? বলেছে প্রশোধনটা প্রয়োজনীয় জিনিস, কিন্তু বেশিরভাগ পানি যেহেতু বের হয়ে যায়, এটা খারাপও জিনিস, অমঙ্গল। প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল, ঠিক না? আচ্ছা, কোন যন্ত্রের মাধ্যমে প্রশোধনের হার পরিমাপ করা যায়? গ্যানং পটোমিটার। বইয়ে আছে কিন্তু, এগুলা বইয়ে আছে, গ্যানং পটোমিটার, গ্যানং পটোমিটার। বন্ধুরা, এই পার্থক্যটা তোমরা পড়ে নিবা। এই পার্থক্যতে একটা জিনিস দেখো, প্রশোধন 3 ভাবে হয়। একভাবে পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, উদ্ভিদের ত্বকের মাধ্যমে হয়, আর উদ্ভিদের দেহে যে ফাটল তৈরি হয়, মহিব, বুঝছো? উদ্ভিদের দেহে ফেটে গেল, উদ্ভিদ যখন মোটা হয় না, উদ্ভিদ যখন লম্বা হয়, এটাকে বলে প্রাইমারি বৃদ্ধি। আর উদ্ভিদ যখন ব্যাস বরাবর বৃদ্ধি হয়, এটার নাম কি বৃদ্ধি? বলো তো কি বৃদ্ধি? এটার নাম সেকেন্ডারি বৃদ্ধি, তাই না? ইয়েস। তো সেকেন্ডারি বৃদ্ধি যখন হয়, এই মানুষের ক্ষেত্রেই কিন্তু দেখা যায়, অনেক মানুষের কিন্তু গায়ের মধ্যে ফাটল ফাটল সাদা সাদা দেখা দেখা যায় কিনা? তো সেকেন্ডারি বৃদ্ধি যখন হয়, তখন ফাটল দেখা দেয়। ফাটল দিয়ে যে পানি বের হয়, দ্যাট ইজ কল্ড লেন্টিকুলার প্রস্বেদন। ফাটলগুলোর নাম লেন্টিসেল। তাহলে একটা জিনিস দেখো, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, পাতা বা ফুলের বৃতি, বৃতি সবুজ, পাপড়ি যখন সবুজ হবে, সবুজ পাপড়ি দিয়ে হচ্ছে, বুঝছো মহি? পত্ররন্ধ্র মানে শুধু পাতা দিয়ে হচ্ছে তা না, অন্য অন্য সবুজ অঙ্গ দিয়ে হচ্ছে, ঠিক আছে? ত্বকীয়, উদ্ভিদের ত্বক দিয়ে হচ্ছে, খুবই সিম্পল। আর লেন্টিকুলার প্রস্বেদন হচ্ছে উদ্ভিদের ফাটল বা লেন্টিসেল দিয়ে হচ্ছে। দেখো, পত্ররন্ধ্র যেটা হয়, এটা খুবই নিয়ন্ত্রিত, দিনের বেলা হবে যখন আলো থাকবে। ত্বক দিয়ে যেটা হয়, এটা কিন্তু দেখো সব সময় হতে পারে ত্বকের মাধ্যমে। কারণ ত্বকে যদি তোমার কোনো কারণে ছিদ্র হয়ে যায়, কিউটিকলের যে আবরণটা, ওটা যদি খুলে যায়, পানি বের হতে থাকবে, বের হতে থাকবে, দিন রাত কিছু সে মানবে না, ঠিক আছে? বলো তো, সেম ব্যাপারটা কি লেন্টিকুলারের ক্ষেত্রেও না? উদ্ভিদের গা যদি ফেটে যায়, দিন রাত সব সময় ওইটাতে পানি পড়বে না? এই তো, পত্ররন্ধ্র প্রস্বেদনটা সবচেয়ে বেশি হয়। উদ্ভিদের ফাটল তো সব উদ্ভিদে দেখা যায় না, সব উদ্ভিদে কিন্তু উদ্ভিদ ফাটে না। তাহলে সবচেয়ে কম হয় কিন্তু লেন্টিকুলার প্রস্বেদন, ঠিক আছে? লাস্টেরটা দেখো, কোনটি অতিরিক্ত ঘটলে মৃত্যু ঘটে? এই যে দেখো, এটা পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটা যখন অতিরিক্ত ঘটে, তখন মৃত্যু ঘটে। ভাই, গার্ডেশনটা কি জিনিস প্লিজ বলবেন? গার্ডেশন আসবে হচ্ছে
আমাদের টিস্যু চ্যাপ্টার যখন পড়াবো তখন আসবে, এই গাটেশন এখন পড়ানোর সুযোগ নেই, তাই না মুহিম? আচ্ছা, টিস্যু চ্যাপ্টারে আছে, তো এই যে ওইটা পড়বা। এবার চলে আসি আমরা পত্ররন্ধ্র। প্রিয় স্টুডেন্ট, পাতায় যে রন্ধ্র থাকে তারই নামই পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের আরেকটা নাম হচ্ছে স্টোমাটা। এই স্টোমা মানে হচ্ছে মুখ বা ছিদ্র। ঠিক আছে মুহিম? কোথায় থাকে? পাতায় থাকে। পাতার কোন দিকে থাকে? পাতার নিম্ন তলে থাকে। ঠিক আছে, এটা কিন্তু দ্বিবীজপত্রীতে কিন্তু এরকম, মানে আম গাছের ক্ষেত্রে তুমি দেখবা শুধু পাতার নিচেই আছে, কিন্তু তুমি যদি একবীজপত্রী ধান গাছের ক্ষেত্রে দেখো তাহলে উভয় তলেই থাকে কিন্তু পত্ররন্ধ্র। দেখো, যে পাতাগুলো এইভাবে থাকে তাতে নিচের দিকে ছিদ্রগুলো থাকে, আর যে পাতাগুলো এইভাবে থাকে যেমন একবীজপত্রী ধান গাছ, এদিকেও ছিদ্র এদিকেও ছিদ্র। ঠিক আছে, আচ্ছা, কি দ্বারা পরিবেষ্টিত থাকে বলো তো? রন্ধ্রটা এই পাশে একটা রক্ষী কোষ আর এই পাশে একটা রক্ষী কোষ থাকে না মুহিম? রক্ষী কোষগুলো দেখতে কিসের মতো? সেমি লুনার বা অর্ধচন্দ্রের মতো, তাই না? প্রজাতি ভেদে সংখ্যাটা দেখে নিবা, পার বর্গ সেন্টিমিটারে কতগুলো করে পত্ররন্ধ্র থাকতে পারে, জাস্ট দেখে নিবা। এগুলো কিন্তু সহজ পড়া। রক্ষী কোষের আকৃতি কিছুক্ষণ আগেই বললাম, অর্ধচন্দ্র আকৃতি। রক্ষী কোষের বৈশিষ্ট্য কি? দেখো, রক্ষী কোষগুলা প্রচুর পরিমাণে এখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, প্রচুর পরিমাণে কিন্তু এখানে বিক্রিয়া হয়, বুঝছো, রক্ষী কোষগুলাতে। তাহলে রক্ষী কোষের বৈশিষ্ট্যটা পড়ে নিবা, যে এখানে সাইটোপ্লাজম ঘন, এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রচুর পরিমাণে এখানে সালোক সংশ্লেষণ হয়। এইটা খুব ইম্পর্টেন্ট ভাই, এটা ইম্পর্টেন্ট। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। 6, 7, 9 ব্যাখ্যা করছি। দেখো, কখন পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে? প্রিয় স্টুডেন্ট, আমরা অফিসে যখন যাই, তুমি অফিসিয়াল টাইমটার সাথে মনে করো তো, সূর্য ওঠার সাথে সাথে পত্ররন্ধ্র খোলে এবং প্রস্বেদন শুরু হয়। সূর্য ওঠার সাথে সাথে পত্ররন্ধ্র খোলে এবং উদ্ভিদের প্রস্বেদন শুরু হয়, কিন্তু একটা সময় গিয়ে পূর্ণ খোলা থাকে, বুঝছো? বলো তো কখন? যেমন ধরো যাক, আমি অফিসে যদি যাই 10টা থেকে প্রথম 1 ঘন্টা কিন্তু আমি প্রচুর পরিমাণে কাজ করতে পারবো, তারপর আমি টায়ার্ড হয়ে যাব, পূর্ণাঙ্গ আর কাজ করতে পারবো না। এরপর 1টার দিকে আজান হবে, 1:30টার দিকে নামাজ হবে, খাবো, খাওয়ার পর আমি এনার্জি রিফুয়েলড হইলাম। রিফুয়েলড হওয়ার পর দেখবা তুমি 2টা থেকে 3টা আবার দারুণ কাজ করতে পারবা। এটা এএম, এটা পিএম। তাহলে এই যে 10টা থেকে 11টা এবং 2টা থেকে 3টা, এই সময় পত্ররন্ধ্রটা পুরো খোলা থাকে, বুঝছো? মানে পত্ররন্ধ্র দেখো, এটা হচ্ছে পুরো খোলা, এই যে এটা বিশাল ছিদ্র, আর এটা হচ্ছে আংশিক খোলা, দেখো এই যে দেখো অল্প ছিদ্র। তাহলে বলো তো এইটাই কি? 2টা থেকে 3টা এবং 10টা থেকে 11টা, এই সময় পূর্ণ খোলাটা মনে থাকবে? আচ্ছা, কোন উদ্ভিদে রাতে পত্ররন্ধ্র খোলা থাকে? খুবই সিম্পল, মরুজ উদ্ভিদ যারা, দিনের বেলা তো এতই রোদ পত্ররন্ধ্র খুললে সব পানি বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে রাতের বেলা খোলা থাকে। এখন বলো তো, মরুজ উদ্ভিদের একটা উদাহরণ কি? পাথরকুচি। পাথরকুচি হচ্ছে এমন উদ্ভিদ যার রাতের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, রাতের বেলা প্রস্বেদন হয়। তাহলে রাতের বেলা কি মরুভূমিতে একটু ঠান্ডা লাগবে আরও বেশি, ঠিক কিনা? প্রথমত টেম্পারেচার, ওই যে ফিজিক্সের ব্যাপার স্যাপার আছে, ঠান্ডা লাগে, দ্রুত কুল হয় পৃথিবী, আর ওই সময় মানে প্রস্বেদন হয় রাতের বেলা, আরও ঠান্ডা লাগে। আচ্ছা, শারীরবৃত্তের প্রধান 3টি কাজ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। খুবই সিম্পল, বলো তো, এইটার ভেতর দিয়ে যদি কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে তাহলে সালোক সংশ্লেষণ হবে, এইটার ভেতর দিয়ে যদি অক্সিজেন বের হয় তার মানে ভেতরে শ্বসন হচ্ছে না, অক্সিজেন যদি বের হয় ভেতরে সালোক সংশ্লেষণ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যদি প্রবেশ করে তাহলে ভেতরে সালোক সংশ্লেষণ হচ্ছে, ঠিক কি না? তো 3টা জিনিস হয় এখানে, হ্যাঁ, পত্ররন্ধ্র বা এই জিনিসগুলো নিয়ে তুমি 3টা জিনিস ভাবতে পারো। একটা, এখানে সালোক সংশ্লেষণ হয়, শ্বসন হয়, পানি বের হওয়া মানে প্রস্বেদন হয়। এই 3টা জিনিসই এই পত্ররন্ধ্র বা এই জায়গায় ঘটে। সালোক সংশ্লেষণ, শ্বসন, মানে এই চ্যাপ্টারে যা যা ঘটে সব কিছু এইটাতে ঘটে। কোন ধরনের পত্ররন্ধ্র প্রস্বেদনের হার হ্রাস করে? খুব ইম্পর্টেন্ট। দেখো, এটা একটা তল, এটা একটা তল, যদি এরকম হয় খুব সহজেই কিন্তু এখান থেকে পানি বের হয়, বাতাসের মাধ্যমে পানিটা সরে যায়, আবার পানি বের হয়, আবার সরে যায়, দারুণ প্রস্বেদন হচ্ছে, ঠিক আছে মুহিম? উদ্ভিদ যদি চায় আমি আর একটু এই ছিদ্রটা উপরে রাখবো, এই যে দেখো এখানে, তাহলে পানিগুলো এই জায়গায় থাকবে না?
তাহলে বাতাস তো এই দিকে যাচ্ছে, তাহলে পানিগুলো ওখানে আটকে থাকতেছে, বাতাস যতই যাক প্রস্বেদনের পানিগুলো বের হয়ে সহজে যায় না, ওই জায়গায় আটকে থাকে প্রস্বেদনের বাষ্পগুলো। তো পত্ররন্ধ্র যদি পাতার ভেতরে গভীরে থাকে এটাকে বলা হিডেন স্টোমাটা বা লুক্কায়িত পত্ররন্ধ্র। এটার আরও একটা নাম আছে সানকেন স্টোমাটা। বুঝতে পেরেছো? মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়, মরুজ উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়। ওকে, সো প্রিয় স্টুডেন্ট, স্টোমাটাও শেষ আমাদের পড়ালেখা একেবারে শেষের দিকে চলে আসছে। আর কোনো স্লাইড আছে মুহিম? বন্ধুরা, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার একটা আধুনিক মতবাদ আছে, এইটা জিনিস জানতে হবে তোমাদের। তো আমি এটা সহজ করে যদি বোঝাই দিতে পারি তাহলে তোমার কিন্তু পড়ালেখা শেষ। ঠিক আছে? আধুনিক মতবাদের আর একটা নাম আছে, বুঝছো? বই থেকে আসি। এগুলো আমরা সব পড়ে ফেলি, এগুলো সহজ। পুরাতন যে মতবাদগুলো আছে এগুলো রিডিং পড়বা, এগুলো থেকে প্রশ্ন আসার কথা না, কারণ আধুনিক মতবাদটাই সবচেয়ে বেশি জরুরি। এই যে দেখো, আধুনিক মতবাদের আর একটা নাম আছে, নামটা বইয়ের নাই দেওয়া এখানে, কি যেন, এই যে আচ্ছা 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 ভুলে গেছি, প্রোটন প্রবাহ মতবাদ। এই জিনিসটা মনে রাখবা, প্রোটন প্রবাহ মতবাদ। ঠিক আছে? প্রোটন প্রবাহ মতবাদই হচ্ছে আধুনিক মতবাদ। প্রিয় স্টুডেন্ট, আমি এখন তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, এটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা অবস্থা, আর পত্ররন্ধ্র বন্ধ অবস্থায় হলো এই যে এটা। ঠিক আছে? সূর্য যখন ওঠে মুহিব, সূর্যের নীল আলোটা এখানে পড়ে। কি আলো মুহিব? নীল আলো। নীল আলো যখন পড়ে, সূর্য তো অনেক আলো, 7টা আলো, তার মধ্যে নীল আলোটা যখন পড়ে, তখনই এই যে দেয়ালের মধ্যে কিছু পাম্প আছে, কিছু প্রোটিন আছে, কেরিয়ার প্রোটিন বা বাহক প্রোটিন আছে, এই বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়। বুঝতে পারছো তোমরা? এই বাহক প্রোটিনগুলো সক্রিয় হইলে কি হয় জানো? বাইরে থেকে পটাশিয়ামকে ভেতরে ঢোকায়। তাহলে এবার বলো আমাকে, পত্ররন্ধ্র খুলতে কিংবা বন্ধ হইতে গেলে আমরা যে আধুনিক মতবাদটা পড়ি সেটার নাম কি? প্রোটন প্রবাহ মতবাদ। প্রোটন প্রবাহ মতবাদ। এবার বলো, পত্ররন্ধ্র খুলতে গেলে কোন আলোটা জরুরি? বলো, কোন আলোটা জরুরি? নীল আলো জরুরি। নীল আলো কোনটির প্রবাহকে সহজ করে? বলো তো মুহিম। পটাশিয়ামের চ্যানেলগুলোকে উন্মুক্ত করে, তার মানে কোষের ভেতরে পটাশিয়াম ঢুকবে। এই যে দেখো, পটাশিয়াম ঢুকলে কি ক্লোরাইড ঢুকবে না? আয়নের সমতা রক্ষা করতে হবে না? তাহলে ভেতরে পটাশিয়ামে ঢুকতেছে, সাথে কিছু ক্লোরাইডও ঢুকতেছে। ঠিক আছে বন্ধুরা? ওকে, তো প্রিয় স্টুডেন্ট, ওইটাই আর কি এখানে বলছে, পত্ররন্ধ্র খুলে যাওয়ার কিছু শর্ত আছে। এক এক করে দেখো। সূর্যের নীল আলো, তাহলে ভেতরের দিকে পটাশিয়াম প্রবেশ করবে। তোমরা আমাকে বলো তো, ভেতরের দিকে যদি কোনো কারণে অনলি পটাশিয়ামের কথা ভাবো, পটাশিয়াম যদি প্রবেশ করে, প্রোটন কি বাইরে যাইতে হবে না? তাহলে পটাশিয়াম প্রবেশ করে আর প্রোটন বাইরে চলে যায়। তোমরা এবার আমাকে বলো, ভেতরে যদি পটাশিয়াম প্রবেশ করে, এইসব জায়গাতে পটাশিয়াম প্রবেশ যদি করে, তাহলে ওনা ম্যালিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ম্যালেট তৈরি করে। আপাতত একটুকু জেনে রাখো, জাস্ট পটাশিয়াম ঢুকলেই তোমরা আমাকে বলো, পটাশিয়াম ঢুকলে কি সে পানি টেনে নিয়ে আসবে না? তাহলে ভেতরের দিকে সে পানি টেনে নিয়ে আসে। আরো সহজ করে বলি, কোনো একটা জায়গায় পটাশিয়াম প্রবেশ করছে, সাথে সাথে পানি নিয়ে আসছে। তোমরা এবার বলো তো, পানি যদি এগুলোর ভেতরে প্রবেশ করে, কোষগুলো কি ফুলে যাবে না? ফুলে যাবে না? ফুলে গেছে, দেখছো পত্ররন্ধ্রটা কিন্তু খুলে গেছে। সূর্যের আলো আমার এই হাত দুইটা পত্ররন্ধ্র, রক্ষী কোষ। সূর্যের আলো, কোন আলো পড়তেছে? নীল আলো। নীল আলো যখন প্রবেশ করবে আমার এই কোষগুলোর ভেতরে পটাশিয়াম ঢুকবে। পটাশিয়াম যদি ঢোকে, ক্লোরাইডের কথা আমরা আপাতত ভুলে যাই, পটাশিয়াম যদি ঢোকে তাহলে কিন্তু প্রোটন বাইর হয়ে যায়, বুঝছো? তাহলে বলো তো, পত্ররন্ধ্রের ভেতরে আরো জিনিসটা সহজ, 2-4 মিনিটের কথা, তারপর আমি বলি। নীল আলো পড়ে, এখানে যদি নীল আলো এই জায়গায় যদি পড়ে, তাহলে পটাশিয়াম চ্যানেলগুলো উদ্দীপ্ত হয়, ভেতরে পটাশিয়াম প্রবেশ করে। ভেতরে যদি পটাশিয়াম প্রবেশ করে, প্রোটন বাইর হয়ে যায়। পটাশিয়াম যেহেতু প্রবেশ করলো ভেতরে, পটাশিয়াম পানিকেও টেনে নিয়ে আসলো, তখন এগুলো ফুলে যাবে, রাস্তাটা কি হবে? খুলে যাবে। পত্ররন্ধ্র দেখছো খুলে গেছে।
আচ্ছা বলো তো যদি উল্টা করতে চাই তাহলে কি হবে? সূর্যের আলো সরায় নাও, রাত। তাহলে এবার বলো তো তোমরা, পটাশিয়ামটা বাইর হবে না? পটাশিয়ামের বাইর হয়ে যাবে, নীল আলো নাই। পটাশিয়াম যদি বাইর হয়ে যায়, এবার পটাশিয়ামের পরিবর্তে এখানে কে ঢুকবে? প্রোটন ঢুকবে। প্রোটন যদি ঢোকে তাহলে পটাশিয়াম যেহেতু বের হয়ে গেছে, পানিটাও বের হয়ে গেছে না? গেছে কি না? তাহলে পানি যদি বের হয়ে যায় পটাশিয়ামের সাথে সাথে, তাহলে এটা চুপসে যাবে, আর চুপসে গেলে কি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। বুঝছো সহজ জিনিসটা? এই হলো সহজ জিনিস। প্রিয় স্টুডেন্ট, এখান থেকে এই প্রশ্নটা কিন্তু খুব আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? কোন আলো পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? এর মতবাদের নাম কি? কোন আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? পটাশিয়াম। আবার তোমরা আমাকে বলো তো, এই অবস্থায় ভেতরে প্রোটনের পরিমাণ কম আছে না বেশি আছে বলো তো? এই অবস্থাতে দেখি পারো কি না? কম, বাইরে হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে বলো তো পটাশিয়ামের সাথে সাথে পানি প্রবেশ করে, রাইট মুহিম? বন্ধুরা, তোমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড হ্রাস, এখন এই এই লজিকটা আমি শেখাই, তোমরা জাস্ট একটু মাথা ঠান্ডা করে শোনো, পড়া শেষ কিন্তু। তোমরা আমাকে বলো তো, দিনের বেলা যখন সূর্যের আলো পড়ে, কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইডগুলো তখন কি সালোক সংশ্লেষণ শুরু হবে না? সালোক সংশ্লেষণ শুরু হলে কি ভেতরে কার্বন ডাইঅক্সাইডগুলো ভেঙে ভেঙে গ্লুকোজ হবে কিনা? তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমা শুরু করবে কিনা? তাহলে দেখছো দিনের বেলা পত্ররন্ধ্র খোলে, দিনের বেলা কার্বন ডাইঅক্সাইডটাও কমে, তার মানে কার্বন ডাইঅক্সাইড কম ইকুয়াল পত্ররন্ধ্র খোলা, ঠিক কিনা? ঠিক কিনা? সিম্পল। আচ্ছা, এদিকে আমরা চলে আসি, এখানে কয়েকটা তথ্য আছে দেখো, আমি এক এক করে লাইনগুলো বোঝায় পরীক্ষায় আসবে। বলতো কোন আলোর কারণে দিনের বেলা পত্ররন্ধ্র খোলে মুহিম? ব্লু লাইট, তাই না? আবার বলো, ব্লু লাইট যদি খোলে, ব্লু লাইট যদি পড়ে, তাহলে কোন আয়নটি, পটাশিয়াম আয়নটাই ভেতরে প্রবেশ করে, ঠিক কিনা? সাথে ক্লোরাইড আয়নও প্রবেশ করে। তোমরা আমাকে বলো তো, পটাশিয়াম যদি ভেতরে যায়, পটাশিয়াম কাউরে না কাউরের সাথে তো যুক্ত হয়, হয়ে তো লবণ তৈরি করবে। আর লবণ যদি তৈরি করে তাহলেই তো ওগুলোর ভেতরে পানি ঢুকবে, ঢুকবে না? পটাশিয়াম ভেতরে চলে আসলো, এখানে ছিল মেলিক অ্যাসিড। তোমরা এবার বলো, মেলিক অ্যাসিড থেকে কি প্রোটনটা বাইরে যাবে না তখন পটাশিয়াম ঢোকার কারণে? তাহলে প্রোটনটা যদি মেলিক অ্যাসিড থেকে বাইরে যায়, তাহলে মেলিক অ্যাসিডটা কি ম্যালেট আয়ন হিসাবে বাকি অংশটা থেকে যাবে না ভেতরে? আবার বলো, ভেতরে পটাশিয়াম ঢুকলো, তাহলে এখন প্রোটন বাইরে হইতে হবে। প্রোটনটা কোত্থেকে যায় জানো? মেলিক অ্যাসিড থেকে বাইরে যায়। তাহলে মেলিক অ্যাসিড থেকে যদি বাইরে যায় পটাশিয়ামটা, তাহলে এটা কি ম্যালেট আয়ন হয়ে যাবে কিনা? ম্যালেট আয়ন। তাহলে পটাশিয়াম এবং ম্যালেট আয়ন পরস্পর যুক্ত হয়ে কি পটাশিয়াম ম্যালেট তৈরি করবে কিনা? পটাশিয়াম ম্যালেট তৈরি করলে এইটাকে দেখেই আলটিমেটলি কিন্তু পানিটা চলে আসে, বুঝছো? পটাশিয়াম ঢুকে পটাশিয়াম ম্যালেট বানায়, সাথে সাথে ভেতরে পানি যায়, ওইটাই এখানে বলছে দেখো। নীল আলোর কারণে পটাশিয়াম এবং ক্লোরাইড যদি ভেতরে প্রবেশ করে, পটাশিয়ামটা মেলিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ম্যালেট আয়ন তৈরি করে। ম্যালেট আয়ন তৈরি করলে ভেতরে পানি প্রবেশ করে। প্রিয় স্টুডেন্ট, বা 2 নম্বর কাজটাতে আমরা চলে আসি। দেখো তো, দিনের বেলা তুমি যে পরিমাণ, এখানে তোমরা একটু চিন্তা করো, স্টার্চ এবং সুক্রোজ দুইটা ভিন্ন ভিন্ন শর্করা। স্টার্চ হচ্ছে পানিকে দূরে ঠেলে। তাহলে বলো তো, স্টার্চ রাতে থাকবে না দিনে থাকবে? স্টার্চের পরিমাণ রাতে বাড়বে না দিনে বাড়বে? স্টার্চ পানিকে দূরে ঠেলে, এখান থেকে পানিকে দূরে ঠেলবে, তাহলে রাতে না দিনে? আরে সাবাস, রাতে। তাহলে এবার বলো আমাকে, দিনের বেলা সুক্রোজ, সুক্রোজ কিন্তু আবার পানি টানে, দিনের বেলা সুক্রোজের পরিমাণ বাড়বে কিনা? ইয়েস, দিনের বেলা সুক্রোজের পরিমাণ বাড়বে, পানি টানবে, ফুলে যাবে, পত্ররন্ধ্র খুলে যাবে। আর রাতের বেলা স্টার্চের পরিমাণ বাড়বে, পানিকে বাইর করে দিবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসো এই যে জায়গায়, ফটোসিনথেসিসের ফলে সৃষ্ট সুক্রোজ। দেখো, সুক্রোজও পানি তোলে, পানি টানে দিনের বেলা, ফটোসিনথেসিসও হয় দিনের বেলা। তাহলে বলো তো, এই লাইনটা কি পত্ররন্ধ্র খোলার সাথে সম্পর্ক না? ফটোসিনথেসিসের ফলে সৃষ্ট সুক্রোজ, এই লাইনটা কি মিন করতেছে? এটা দিনের বেলা মিন করতেছে, পানি টানতেছে, পত্ররন্ধ্র খুলতেছে, এটাই মিন করতেছে, তাই না? লাস্টের দিকে চলে আসো, মেসোফিল কোষ থেকে অ্যাপোপ্লাস্টিক উপায়ে প্রবেশকৃত সুক্রোজ। তোমরা আমাকে বলো, বাইরে থেকে যদি ভেতরে ভেতরে সুক্রোজ প্রবেশ করে, তাহলে পত্ররন্ধ্রটা খুলবে কিনা? অ্যাপোপ্লাস্টিক একটা পদ্ধতি, হ্যাঁ, এটা আমি পরবর্তীতে কখনো শেখাবো, আপাতত দরকার নেই। পরীক্ষায় যদি এইভাবে আসে যে মেসোফিল কোষ থেকে রক্ষী কোষের মধ্যে সুক্রোজ ঢোকে কোন প্রক্রিয়ায়, এই লাইনটা একটু দাগায় রাখতে পারবা, অ্যাপোপ্লাস্টিক প্রক্রিয়া। 2-1 বার পড়া পরীক্ষার জন্য মনে থাকবে। ঠিক আছে,
আচ্ছা প্রিয় স্টুডেন্ট, তাহলে লাস্টের লাইনটা দেখো তো, তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তোমরা একটু শুধু দেখো, ক্রমটা দেখো। এই যে বলো তো, প্রথমে নীল আলো না, নীল আলো, তারপর কি পটাশিয়াম না, তারপর কি সালোক সংশ্লেষণ, দিনের বেলা যেহেতু সালোক সংশ্লেষণ শুরু হয়েছে, তারপর কি সুক্রোজ না বলো তো? আর এই তিনটা, নীল আলো, তারপর পটাশিয়াম, তারপর সুক্রোজ, ক্রমটা দেখছো, এটার পর এইটা, এটার পর এইটা, তাহলে পানির পরিমাণ ভেতরে বাড়বে, তাই না? তাহলে পত্ররন্ধ্র খুলে যাবে, খুলে যাবে। রাতের বেলা দেখো তো কি হয়েছে, সন্ধ্যায় প্রথমে দেখছো নীল আলো নাই, তাহলে পটাশিয়ামটা কি বের হয়ে যাবে, সুক্রোজটা কি বের হয়ে যাবে কিংবা স্টার্চে পরিণত হবে, জাস্ট উল্টা। তাহলে বলো তো, পটাশিয়াম যদি বের হয়ে যায়, সুক্রোজটা যদি স্টার্চে পরিণত হয় বা বের হয়ে যায়, তাহলে এবার কি পানিটাও বের হয়ে যাবে কিনা? যাবে। তখন পত্ররন্ধ্র কি বন্ধ হবে কিনা? তাহলে তোমরা এই সিকোয়েন্সটা জানবা। প্রিয় স্টুডেন্ট, বলো তোমরা বুঝছো কিনা? অ্যাপোপ্লাস্টিক কি? ওরে আমি কইলাম ক্লাসের মধ্যে যে এই জিনিসটা দুই একবার পড়া মনে রাখো, অ্যাপোপ্লাস্টিক পড়াইতে গেলে সময় লাগবে। কোষ প্রাচীরের উপর দিয়ে যদি কোনো কিছু পরিবহন হয়, দ্যাট ইজ কল্ড অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। বুঝছো? কোষ প্রাচীরের উপর দিয়ে, মানে অ্যাপো মানে দূরে, প্লাস্টিক শব্দটা তো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থেকে দূর দিয়ে কোনো রাস্তায় যেতে পরিবহন হয়, সেই দূরের রাস্তা কি? কোষ প্রাচীর। তো এইটা এই ক্লাসের মধ্যে কি রিলেভেন্ট? আর পড়ানোর ফলে কি এটা প্রেশার বাড়বে না? তাহলে আমি যা বলবো অন্তত সেটা মানবা তো। ক্লাস কি শেষ? জি ক্লাস শেষ। দেখো, প্রচ্ছেদন 1 কোটি বার বুঝে বুঝে পড়বা। আমি যা যা আজকে পড়াইছি, আধুনিক মতবাদটা খুব জরুরি, খুবই জরুরি। পরীক্ষার হলে উল্টাপাল্টা করা যাবে না এবং খুব সহজ এইটা। শোনো, প্রভাবক সমূহ, প্রশ্ন আসলে কিন্তু মূল জিনিসের থেকে এই যে অকাজের জিনিস থেকে বেশি আসে, প্রভাবক থেকে আসে। প্রিয় স্টুডেন্ট, এটা হচ্ছে লাস্ট স্লাইড, এইটা হচ্ছে লাস্ট স্লাইড। আমি কিছু জিনিস বলি, তোমরা যা শুনে রাখো। অভিস্রবণ মানে হলো, দুইটা যদি আমরা কোষ রাখি, মাঝখানে যদি অর্ধবেদ্য পর্দা রাখি, তোমরা সবাই জানো নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে দ্রাবক বা পানি যায়, দ্যাট ইজ অভিস্রবণ। বইয়ে যেটা লেখা আছে ফলো করবা, দুইটা বই চেক করে নেবা, যেটা আছে সঠিকটা পড়বা। ডিফিউশন তো বুঝছো না, কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় মানে জাস্ট বেপৃত হয়, এখানে কোনো চাপের প্রেশার মানে ইফেক্ট নাই, তোমরা এটাও জানো। অভিস্রবণিক চাপ মানে কি বলো তো? কোনো একটা কোষের মধ্যে দেখো ভেতর বাইরে থেকে দ্রাবক আসতেছে, তাহলে বলো তো এর ভেতরে কি একটা চাপ বাড়ছে না? অভিস্রবণিক চাপ কিন্তু নিম্ন চাপ মনে রাখবা, ভেতরে অভিস্রবণিক চাপ পড়ছে বলেই বাইরে থেকে দ্রাবকের অভিস্রবণ হয়েছে। এই বলো তো, মাঝে মাঝে হয় না আমার খুব টাকার চাপ চলতেছে, মানে কি টাকা বেশি হয়ে চাপ সৃষ্টি করতেছে নাকি টাকা দরকার আমার? বলো বলো, কমে গেছে, এই জন্য আমার লাইফে চাপ ক্রিয়েট হয়েছে। তাহলে এবার দেখো তো, কোষের মধ্যে যদি কখনো বলে যে অসমোটিক প্রেসার বা অভিস্রবণিক চাপ, তার মানে কি ভেতরে পানির পরিমাণ কমে গেছে, অভিস্রবণ ঘটবে, বাইরে থেকে পানি ভেতরে ঢুকবে। ঠিক আছে? প্লাজমোলাইসিস, এই জিনিসটা একটু দেখবা, যে কোষের ভেতরে পানি ঢুকে পানি বেশি হয়ে কোষের মৃত্যু, নাকি কোষ থেকে পানি বের হয়ে পানি কমে কোষের মৃত্যু। তোমরা এটা দেখবা, কোষে পানি বাড়লেও কোষ ফেটে যাবে, দেখবা এটা ভালো করে। ঠিক আছে? প্লাজমোলাইসিস, টার্জিডিটি, এই দুই একটা, টার্গার প্রেসার, এগুলো থেকে আসবে। এই বলো তো টার্জিডিটি কি? তোমরা কি জানো শীতকালে দরজা লাগানো যায় না কেন? সরি, গ্রীষ্মকালে, বর্ষাকালে দরজা ফুইলা যায়, তাই না? তাই কি না? দ্যাট ইজ কল্ড টার্জিডিটি। বুঝছো? বলো তো কোনো একটা কোষের মধ্যে যদি পানি বেশি বেশি প্রবেশ করে, করার পর কি কোষটা কি একটু চাপ চাপ অবস্থায় থাকবে না? কোষ ঝিল্লির উপর চাপ পড়বে না? ভেতরে পানি বেশি, দ্যাট ইজ কল্ড টার্গার প্রেসার। ভেতরে কোনো কারণে পানির পরিমাণ বাড়লে প্রেসার একটা ক্রিয়েট হয়, দ্যাট ইজ কল্ড টার্গার প্রেসার। এগুলো একটু পড়ো, রিডিং পড়ো। ও সরি 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 সরি, আমি তখন যেটার কথা বলতেছিলাম সেটার নাম কিন্তু ইমবাইবেশন। কিছু কিছু উপাদান আছে যারা পানি টেনে ভেতরে নেয়, এগুলা এই এই প্রসেসটার নাম হচ্ছে ইমবাইবেশন। ওকে, কোথায় আছে আমি একটু দেখাই। এই টপিকটা শেষ করার পরপরই নিচে যাবা, এই টপিকটা শেষ করার পরপরই জাস্ট নিচে যাবা, গিয়ে দেখবা যে এই যে এখানে, শোনো এগুলো কিন্তু রিডিং পড়তে হবে, খুব সিরিয়াসলি পড়তে হবে।
প্র্যাকটিক্যাল, এই যে দেখো অভিস্রবণ, ডিফিউশন, অভিস্রবণিক চাপ, টার্জিডিটি। শোনো, টার্জিডিটি ব্যাপারটা আমি তখন ভুল করে বলছিলাম, তবুও বলি। পানির অভাব যদি হয় সাইটোপ্লাজমে, তখন প্রোটোপ্লাজমগুলা সংকোচন হয়ে যায়, পানি নাই কোষের মধ্যে, নষ্ট হয়ে যায়, দ্যাট ইজ কল প্লাজমোলাইসিস। ঠিক আছে মুহিব? কোনো কোষের ভেতরে যদি বেশি বেশি পানি ঢোকে, অন্ত অভিস্রবণ হয়, তাহলে কোষটা, এই ব্যাপারটাকে বলা হয় রস স্ফীতি, ভেতরে রস বেড়ে গেছে, পানি বেড়ে গেছে, দ্যাট ইজ কল টার্জিডিটি। আর ভেতরে পানি বেড়ে যাওয়ার কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ কল টার্গার প্রেশার। আশা করছি সবাই বুঝছো। দিস ইজ ইমবাইবিশন। ইমবাইবিশন মানে হচ্ছে ওই শুষ্ক পদার্থ যেগুলা, এগুলো পানি টেনে নিতে পারে, দ্যাট ইজ কল ইমবাইবিশন। এই যে দেখো কারা কারা করতে পারে, আঠা, আঠা কিন্তু পানি টেনে নিতে পারে, সেলুলোজ পানি টেনে নিতে পারে, স্টার্স, যদিও এগুলো পানি বিদ্বেষী বিভিন্ন জায়গায় আমি পড়ছি, তো এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এটা, ইমবাইবিশন, যে এখানে কোনগুলো হাইড্রোফিলিক পদার্থ নহে, এগুলো নিয়ে কিন্তু ব্যাপক ক্যাচাল আছে। হ্যাঁ, স্টার্স নিয়ে, কারণ এগুলো হাইড্রোফোবিকও, বুঝছো? তো যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। বাষ্পীভবন কি, এই জিনিসটা পড়তে হবে। তোমরাই আমাকে বলো তো, একটা পাতিলের মধ্যে পানি রাখছো, অটোমেটিকলি বাষ্প হয়ে উড়ে গেছে, এই বাষ্প হয়ে উড়ে যাওয়ার সাথে কি সাইটোপ্লাজমের কোনো সম্পর্ক আছে? পাতিলের সাইটোপ্লাজম কোথায়? আমাদের দেহের যে কোষ আছে, ওই কোষের ভেতরে তো জিন আছে। মানুষের দেহ তো অটোজোম আছে 22 জোড়া। এটা কি শুরু একটা কোষের মধ্যে থাকে, নাকি দেহের সকল কোষের মিলে 22 জোড়া? মোনালিসা জান্নাত প্রশ্ন করেছে, আমার দেহের যে কোনো একটা র্যান্ডম কোষ যদি আমি টান দিই, নি খুবই রেয়ার কিছু কোষ বাদে, ধরুন আরবিসির ভেতরে কোনো ক্রোমোজোম নেই, আমার দেহে যে কোনো র্যান্ডম কোষ নেই, ওই কোষের ভেতরে গেলে আমি 46টা ক্রোমোজোম দেখতে পাবো। তার মানে প্রত্যেক কোষে কোষেই সেম 46 করে আছে। ঠিক আছে? সো 4:58 বাজে, আমার পড়ানো শেষ হয়ে গেছে আজকে। নেক্সট ক্লাস আমরা ফটোসিনথেসিস এবং শ্বসন দিয়ে শেষ করবো। নেক্সট ক্লাসে একটু কষ্ট হবে, মনে মনে রেখে দেবা যে নেক্সট ক্লাসে আমি পড়ানোর সাথে রিভিশনে দিয়ে দেবো। সো আমি যেন তোমাদের পাই। ওকে, যে আমি আজকে 2 ঘন্টার মধ্যে শেষ করছি, এখন বাসায় তোমাকে 4 ঘন্টা পড়তে হবে। ট্রাস্ট মি, তুমি আমার থেকে ভালো মনে রাখতে পারবা। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। ভালো করে পড়াশোনা করো বাবারা, তোমাদের সাথে যেন চান্স পাওয়ার পর যেন দেখা হয়, স্বপ্ন যেন পূরণ হয়। মনে রাখবা, স্বপ্ন পূরণটা খুব আনন্দদায়ক। হ্যাঁ, কাউরে যেন স্বপ্ন না ভাঙে। আল্লাহ হাফেজ।